আলোর খুব ভোরে ঘুম ভেঙে গেছে। বাইরে ঝোড়ো বাতাস, সেই সাথে বৃষ্টি হচ্ছে। ঘুম কাতুরে চোখে সে জানালায় চোখ রাখল। তারপর উঠে তার ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখল। আর তখনই তার মনে হলো এখনই ছাদে যেতে হবে। সবাই ঘুমোচ্ছে, এই সুযোগ। সে তৎক্ষণাৎ 2 কাপ চা বানিয়ে ছাতা আর ফোন নিয়ে ছাদে চলে গেল। বাইরে তখনও প্রায় অন্ধকার। সেটা ভোরবেলা বলে নাকি ঝড় বৃষ্টির কারণে বোঝা গেল না। অন্ধকারই ভালো, সে তো এমনটাই চাইছিল। সে চায়ের কাপসহ ট্রেটা বাগান বিলাস গাছ আর আম গাছের নিচে রেখে কিছু ছবি তুলল। তারপর চলে গেল রেলিংয়ের কাছে। সেখানে পেয়ারা গাছের নিচে চা রেখে দুটো ছবি তোলার পরপরই পেছন থেকে কেউ ভরাট গলায় বলল, এই ঝড় বৃষ্টির মধ্যে ছাদে কি করছো? আলো চমকে উঠে। তার হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। কোনো মতে সেটাকে সামলে নিয়ে পেছনে তাকিয়ে দেখল বাড়িওয়ালার ছেলে তুর্য ভাইয়া দাঁড়িয়ে আছে। সে মনে মনে বলল, ওহ, জানেমান, এভাবে ভয় পাইয়ে দিতে হয়? হ্যাঁ, জানেন হৃদয় কি হাঙ্গামা হয়ে যাচ্ছে। কিন্তু মিস্টার রসগোল্লা এত সকালে এখানে কি করতে এসেছে? এমনিতে আবহাওয়া রোমাঞ্চিক, তার উপর এর উপস্থিতি আমার হার্ট অ্যাটাক করে ছাড়বে নাকি? এর কথা ভেবে ভেবে অলরেডি দিন রাতের হদিস থাকছে না, তার উপর এত রোমান্টিকতা সহ্য করব কিভাবে? এমন সময় তুর্য অসহনীয় হয়ে ধমকে গলায় বলল, কি হলো? আমার মূর্তির মতো দাঁড়িয়েছো কেন? মানে ঝড় বাদলের মধ্যে লুকিয়ে সুইসাইড করতে এসছো? আলোর রাগ হলো। বলবার জন্য আর কোনো প্রশ্ন পেল না। সে কপাল কুঁচকে বলল, আসবো কোন সুখে? সুইসাইড কেউ শোকে করতে আসে নাকি? আমি তো আর কোনোদিন সুইসাইড করতে যাইনি। তাহলে কি করতে এসেছো এখানে? ছবি তুলতে এসেছিলাম। ছবি তোলার সাবজেক্টের এত অভাব পৃথিবীতে? মাই গড। এটা অভাব নয়, ডিফারেন্ট কিছু করার চেষ্টা। ডিফারেন্ট কিছু করা ডিফারেন্ট কিছু করার নামে ছাগলামো করার মধ্যে কিছু পার্থক্য আছে। যাই হোক, চা 2 কাপ কেন? আর কি আছে সাথে? আলো চোখ সরু করে বলল, সাথে কেউ নেই, আমি একাই 2 কাপ চা খাই। চা কখনো খাওয়া যায় না, ওটা পান করতে হয়। আর কেউ কখনো একসাথে 2 কাপ চা পান করে না, সেক্ষেত্রে মগ ইউজ করে। তোমাদের বাসায় মগ নেই নাকি তুমি আসলে কিছু লুকাচ্ছ? আলো কিছু বলতে যাবে এমন সময় ঝড়ের বেগে হুট করে বেড়ে গেল। তীব্র বাতাসে আলো তার ছাতা সামলাতে হিমশিম খেতে লাগলো। কিছুক্ষণ পর সেটা উড়ে গেল হাওয়ায়। আলো আতঙ্কিত হয়ে সেদিকে তাকিয়ে থেকে চিৎকার করে বলল, আমার ছাতা! ততক্ষণে সেটা 2টো বিল্ডিং পার হয়ে চোখের আড়াল হয়ে গেল। কোথায় গিয়ে থামবে কে জানে। সে তখন তুর্যের দিকে ফিরে বলল, আপনার জন্য আমার ছাতাটা উড়ে চলে গেল। আমার জন্য মানে? আমি কি করেছি? আপনি এসে এত কথা না বলে আমার ছাতা নিচে এসো, নয়তো বাতাস তুমি গড়িয়ে নিয়ে যাবে। আপনার ছাতার নিচে, আপনার এত কাছে, ভিজে আমার ঠান্ডা লেগে যাবে বলে ভাবছে। ইস, কি মায়া, কি ভালোবাসা আমার জন্য। আহা, আমি পারি না, আর পারি না। বলল আপনার ছাতার নিচে কেন যাব? ভেজে ঠান্ডা লাগবে সেজন্য বলছি, এতটা ভাবার দরকার নেই। ভেজে জামা কাপড় গায়ের সাথে লেপটে যাচ্ছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া আমার জন্য মোটেও শোভনীয় নয়। আলোর ততক্ষণে হুঁশ হলো। সে দ্রুত নিজেকে গুটিয়ে ফেলে সেখান থেকে চলে যেতে নিলেই তুর্য পেছন থেকে বলল, ও হ্যালো, ছবি তুলতে এখানে এসেছিলে নাকি গাছের আম চুরি করতে এসেছিলে? কাপ ফেরি চলে যাচ্ছে যে, নাকি ওগুলো উড়িয়ে দেবার ইচ্ছে? উড়ে যাক, সাথে আপনি উড়ে যান। বলে আলো ওগুলো না নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু তুর্য ওকে থামিয়ে চায়ের ট্রেটা এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, আমারও তো ওরার শখ নেই, বুঝছো? যাও এখন। আলো ট্রে হাতে ছাদের মাঝ বরাবর আসতেই বাতাসের বেগ এত বাড়ল যে সে থেমে গেল। আঘাতের সাহস হচ্ছিল না। তুর্য এসে ওর পাশে দাঁড়িয়ে পড়ল। চলো। আলো চুপচাপ তার পাশে হেঁটে চলল। তুর্য বিড়বিড় করে বলল, কাছে আসার বাহানা বুঝে না ভেবেছ? মা এসব পিচ্ছি বাচ্চাকে কেন যে ছাদে চাবি দিয়ে বসে, কবে কোনো বিপদে পড়বে কে জানে। তারপর সিঁড়ির কাছে এসে হনহন করে চলে গেল আলোকে পেছনে ফেলে। আলো তখন দাঁত কিরমির করে পেছন থেকে হাত উঁচু করে তুর্যকে চর দেখানোর ভঙ্গি করে মনে মনে রাগের ঝাল মেটালো। বাসায় ঢুকে আলো দ্রুত চেঞ্জ করে নিল। তার হাঁচি শুরু হয়ে গেছে অলরেডি। যদিও বের হবার আগে মায়ের ফোনে মেসেজ পাঠিয়ে গেছে যে সে ছাদে যাচ্ছে, তবু মা উঠে যাওয়ার আগেই
নিজেকে গুছিয়ে ফেলতে হবে। সে চেঞ্জ করে বিছানায় চলে গেল। এখন কিছুক্ষণ শুয়ে না থাকলে সর্দি লেগে যাবে। সে বিছানায় শুয়ে কিছুক্ষণ আগে তোলা ছবিগুলো দেখতে লাগলো। ছবিগুলো খুব সুন্দর এসেছে। সেখান থেকে কিছু ছবি বাছাই করলো। এগুলো এখনই ফেসবুকে আপলোড করবে। ক্যাপশনে লিখবে, শান্তিতে দুটো ছবিও তোলা যায় না, যেখানে সেখানে ঘন্টা ঠুকে পড়ে। তারপর মনে মনে হাসলো, মিস্টার রসগোল্লা আজ আমার পোস্টে দিস হাহা রিয়াক্ট। তারপর ফেসবুক স্ক্রল করতে লাগলো। এমন সময় দেখে মিস্টার রসগোল্লা তারই দুটো ছবি আপলোড করেছে 15 মিনিট আগে। একটু আগে ছাদে যখন তার ছাতা উড়ে যাচ্ছিল আর সে সেটাকে ধরার ব্যর্থ চেষ্টা করছিল, সেই সময় তোলা। ওর চেহারা অবশ্য দেখা যাচ্ছে না ভালো করে। ছবির ক্যাপশনে লিখেছে, হালকা বাতাসে কন্যা উড়ে যায় আকাশে। পোস্ট হাহার রিয়াক্টের বন্যায় ভেসে যাচ্ছে। মান সম্মানের তেঁতুলের চাটনি করে দিল একেবারে। এভাবে লুকিয়ে মেয়েদের ছবি তোলা অন্যায়, সেটা কি জানে না? আর ছবিগুলো তাকে না দিয়ে এভাবে পোস্ট করার মানেই বা কি? তারপর হুট করে মনে পড়ল, ভাইয়া এই পোস্ট দেখলে কি করবে? অলরেডি একবার এসব নিয়ে মার খেয়েছে। আর আজ যদি এই ছবি দেখে, শেষ। আলো আজ শেষ। বিকালের মধ্যেই তার দাফন কার্য শেষ হয়ে যাবে বলে মনে হচ্ছে। তুর্য আলোর ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছে। সে আলোর সকল পোস্টই অতি নিষ্ঠার সাথে হাহার রিয়াক্ট দেয়। সে যে ধরনের পোস্টই হোক। আলো একদিন রাগ করে তুর্যর আইডিতে ঢুকে তার প্রায় শখানেক পোস্টে অ্যাংরি রিয়াক্ট দিয়ে এসেছিল। সেটা দেখে ব্যাটা বদ সবগুলো রিয়াক্টের নোটিফিকেশন স্ক্রিনশট দিয়ে স্ট্যাটাসে দিয়েছে আর ক্যাপশনে লিখেছে, অ্যাংরি বার্ড। সেটা দেখে রাগে আলোর গা চলে গেছে। তাদের মিউচুয়াল কিছু ফ্রেন্ড আছে, তারা এই নিয়ে হাসাহাসি করে অস্থির। কী সব কমেন্ট! উফ, কি অপমান, কি অপমান! তার চেয়েও ভয়ঙ্কর কথা, ভাইয়ার ফ্রেন্ড লিস্টে আছে আর ও এটা দেখলে মেরে পিঠ ভেঙে ফেলবে। বড় হয়েছে তো কি হয়েছে, কিছু হলেই মারে। আর চিৎকার করে কান্না করতে মনে চেয়েছিল। এর আধ ঘন্টা পর ভাইয়া এসে চোখের সামনে সেই স্ট্যাটাস ধরে বলেছিল, কি এগুলো? আলো ঢোক গিলে বলেছিল, তুর্য ভাই আমার সব পোস্টে হাহা রিয়েক্ট দেয়, সেই জন্যই রাগ করে এটা করেছি। তুই তো হা রিয়েক্ট দেওয়ার মতো স্ট্যাটাস দিস, ও হা দিবে না তো কি দেবে? আলোর ইচ্ছে হয়েছিল বলে আমি স্ট্যাটাস যেমনই দিই ওকে লাভ রিয়াক্ট দিতে হবে। কেন হাহা দিবে? কিন্তু বলতে পারিনি। ভীষণ আফসোস হয়েছিল। ওর ভাইয়া তখন ওর চুলের বেনি টেনে ধরে বলেছিল, তোদের মধ্যে অন্য কিছু চলছে কিনা সোজা সাপটা বল, নয়তো তোর চুল ছিঁড়ে ছাগলের লেজ বানিয়ে দেবো এক্ষুনি। আলো চিৎকার করতে করতে বলেছিল, মারিস না ভাইয়া, মারিস না, আমাদের মধ্যে কিচ্ছু নেই, সত্যি বলছি কিচ্ছু নেই। ফেসবুকে আবার উল্টাপাল্টা কিছু দেখলে মেরে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দেবে বলে শাসিয়ে আলিফ চলে গিয়েছিল। এরপর থেকে আলো সাবধানে চলে, কিন্তু মনকে কি করে সাবধানে রাখবে? তার উপর আজকের এই ঘটনা। এখন সে ভাইয়ের হাতে মার খেতে খেতে কষ্ট করে মরবে নাকি নিজেই আরাম করে সুইসাইড করবে বুঝতে পারছে না। মার খেতে অনেক ব্যথা লাগে, এর চেয়ে সুইসাইডই ভালো। এসব ভাবতে ভাবতে সে যখন প্রায় পাগল, সেই মুহূর্তেই মনে পড়ল ভাইয়া তো বাসায় নেই। 2 দিনের জন্য বড় মামার বাসায় গেছে। ওহ, বাঁচা গেল মার থেকে। এর মধ্যে ওই অসভ্য তুর্যটাকে ধরতে হবে। সে তুর্যর মেসেঞ্জারে নক দিল। হাই। তুর্য সেটার রিপ্লাই দিল। স্ট্যাটাস বা ক্যাপশন কোনোটাই চেঞ্জ হবে না। আলোর মেজাজ খারাপ হলো। এই ছেলে এত চালাক কেন? তার ইচ্ছে হলো লাভ ইউ লিখে অভদ্রতার মাথা নষ্ট করে দিতে, কিন্তু পরে দেখা যাবে এটাও স্ক্রিনশট দিয়ে শেয়ার করে দিয়েছে। তাই নম্র হয়ে লিখল, চেঞ্জ করার কোনো দরকার নেই, ডিলিট করে দিলেই হবে। ভাইয়া দেখলে আমাকে খুব মারবে, প্লিজ। তুমি মার খেলে আমার কি? আমি আমার টাইম লাইনে কি শেয়ার করব আর কি ডিলিট করব সেটা তোমার কাছ থেকে শুনতে হবে? আমি মার খেলে আপনার কিচ্ছু না, কিন্তু এমন কিউট একটা মেয়ে আপনার জন্য মার খাবে, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে না? কি কিউট তুমি! হাহ, সামান্য বাতাস এলেই তো উড়ে যাও। আমি কিন্তু আন্টিকে বলে দিব, অনুমতি ছাড়া আপনি আমার ছবি তুলেছেন, আবার সেটা ফেসবুকেও শেয়ার করেছেন। বলে দাও, আমি বলবো। সকাল সকাল তুমি ছাদে গিয়েছিলে আম চুরি করতে, আমি সেটা দেখে ফেলেছি, তাই বলে তুমি এসব বলছো? আঙ্কেল আন্টি অনেক ভালো, তারা আপনার কথা বিশ্বাস করবে না। তারা তাদের ছেলের কথা বিশ্বাস না করে তোমার কথা শুনবে? এরকম প্লাস্টিকের মগজ নিয়ে ঘুমাও কিভাবে?
এই কোন ক্লাসে যেন পড়ো তুমি? 9-এ? আলো দুটো অ্যাংরি ইমোজি দিয়ে চলে যায়। এরপর সারাদিন তার আতঙ্কে কাটলো। এই বুঝি ভাইয়া ফোন করে বকা শুরু করলো, কিন্তু কি এক কারণে সেটা হলো না। রাতে মাকে দেখলেও রান্নাঘরে ভীষণ ব্যস্ত, অনেক খাবারের আয়োজন চলছে। জিজ্ঞেস করলে বলল, কাল বাসায় গেস্ট আসবে, অনেক কাজ, এখন একটু গুছিয়ে না রাখলে কাল পারবো না। কে আসবে? আলিফ তোর বড় মামা মামিকে নিয়ে আসবে। আসুক, অনেক দিন হলো ওদের দেখি না। পরদিন সকাল থেকে বাসা ভর্তি হয়ে গেল মেহমান দিয়ে। শুধু বড় মামা মামি না, ছোট মামা, বড় চাচু আর বড় চাচুর মেয়ে আদিবা আপুও এসেছে। মা রান্না নিয়ে ভীষণ ব্যস্ত, বড় মামি তাকে সাহায্য করছে। আদিবা আপু আজ আলোর বিশেষ যত্ন নিচ্ছে, সেই সাথে রান্নাঘরেরও যাচ্ছে। দুপুরের আগে সবাই দ্রুত গোসল করে ভালো কাপড় পরে তৈরি হয়ে গেছে। ব্যাপারটা কি আলো ঠিক বুঝে উঠতে পারছে না। সে আদিবাকে বলল, আপু কি হচ্ছে বলো তো, সবাই এমন সেজে আছে কেন? কারা যেন দাওয়াত খেতে আসবে, তুই জানিস না কিছু? না তো, আমাকে তো কেউ কিছু বলেনি। কোন আঙ্কেল আন্টি যেন আসবে, চাচুর নাকি পরিচিত। ও, এমন সময় আলোর মা এসে বলল, এই আদিবা, এই শাড়িটা আলোকে পরিয়ে দে তো মা। কি আশ্চর্য, আমি শাড়ি কেন পরবো? শাড়ি পরতে আবার আশ্চর্য হবার কি আছে? অবশ্যই আছে। ঝেড়ে কাশো তো মা, কি হচ্ছে আসলে? কারা আসছে, কেন আসছে? এত অস্থির হচ্ছিস কেন? যারা আসছে তারা তোকে দেখতে আসবে। কোনো কথা না বলে যাও, তৈরি হয়ে নাও, ওরা যে কোনো মুহূর্তেই চলে আসবে। তৈরি হয়ে নাও মানে কি? এত কিছু হচ্ছে আর আমাকে কিছু জানালে না? আমরা সবাই জেনেছি, এটাই যথেষ্ট। কথা না বাড়িয়ে যা, রেডি হ। আর হ্যাঁ, আমার উপর ভরসা রাখ, তোর পছন্দের বাহিরে আমরাও কিচ্ছু করব না। সবাই এই প্রস্তাবটা পছন্দ করেছে। বড়রা সবাই যেটাকে সমর্থন করে সেটা বরকতময় হয়, তাই চিন্তা করিস না, যা। আলো এরপর আর কিছু বলার সাহস পেল না, কিন্তু তার খুব রাগ হতে লাগলো। বুক ফেটে কান্না আসতে লাগলো। মিস্টার রসগোল্লাকে নিয়ে সে মনে মনে কত স্বপ্ন আঁকতে শুরু করেছিল, সেগুলো সব স্বপ্নেই ঝরে যাবে। তুর্যর কথা কাউকে বলবে সে উপায়ও তো নেই, কারণ তুর্য তো তাকে পছন্দই করে না। সবসময় কেমন উল্টো কথা বলে পেঁচায়, অথচ তুর্য তার প্রথম ভালো লাগা। আদিবা আলোকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল, আয়নার সামনে বসিয়ে বলল, আলো তাকিয়ে দেখ, তোকে কি মিষ্টি লাগছে। আলো প্রচণ্ড অনিচ্ছায় একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তাকে আসলেই খুব সুন্দর লাগছে। আরে এত স্যাড হচ্ছিস কেন? চাচি কি বললো শুনলি না? তোর পছন্দ না হলে কিছুই হবে না। তবে শুনেছি ছেলে নাকি খুবই ভালো। ভালো ছেলেদের এত রূপ থাকা লাগে না, রূপের সাথে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তবুও তোর পছন্দ না হলে আমি এই প্রপোজাল ঘেঁটে দেবো, চিন্তা করিস না। আদিবার আলোর কথার মাঝেই গেস্টরা সব চলে এলো। খাওয়া দাওয়ার পর পাত্রপাত্রী দেখা হবে। আদিবা এক ফাঁকে আড়াল থেকে পাত্র দেখে এসে বলল, আলো তোর কি ভাগ্য রে, এই ছেলে তো পুরোই কিলার। শুধু ভালোই না, সেই হ্যান্ডসাম, গুড লুকিং। আমার তো বুকে আনচান আনচান করছে। তুই মানা করে দিস আলো, এই ছেলেকে আমি বিয়ে করে ফেলি। তাহলে এজেস ভাইয়ের কি হবে? কি আর হবে, ব্রেকআপ হবে। এক বয়ফ্রেন্ড আর কত পারবো, টেস্ট নষ্ট হয়ে যায় তোর। পর মুহূর্তেই কাঁদো কাঁদো হয়ে বলল, না, সম্ভব না। ওই পাগলাটা আমাকে অনেক ভালোবাসে রে, কিন্তু এই ছেলেটাও তো চোখে ফেবিকলের মতো চিপকে গেছে। কি করি এখন? হায় রে আমার ভোলা ভালা আবলা মন। আলো হতাশ গলায় আদিবাকে বলল, তুমি যে কী সব বলো না আপু, আমাদের বাড়িওয়ালার আন্টির ছেলেকে দেখলে বুঝতে হ্যান্ডসাম কাকে বলে। বাড়িওয়ালা আন্টির হ্যান্ডসাম ছেলে মানে? মানে আন্টির ছেলে দেখতে অনেক ভালো। আই, তুই কি আন্টির ছেলে প্রেমে পড়েছিস? আর এই জন্যই মুখ এমন ভোতা করে বসে আছিস, পাত্র দেখতে চাচ্ছিস না? একটু ঝেড়ে কাশ তো। দূর, কি বলো এসব? দেখতে ভালো হলেই প্রেমে পড়তে হবে নাকি? সত্যি করে বলারও এখনও সময় আছে। তেমন কিছু হলে আমি বাসায় সবাইকে বলে ম্যানেজ করব। বললামই তো তেমন কিছু নেই। আদিবা এরপর আর কিছু বলল না, তবে সন্ধিহান চোখে তাকিয়ে রইল আলোর দিকে। গেস্টরা এসেছে প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, কিন্তু তাদের কেউই এখনো আলোকে দেখতে ভেতরে আসেনি। খাওয়ার পর আলোকে ড্রয়িং রুমে ডাকা হয়। আদিবা ওকে নিয়ে আসে। এমন সময় কেউ একজন বলল, মা, আজ কি মিষ্টি লাগছে আলোকে, আগে তো কখনো শাড়ি পরা দেখিনি। কথা শুনে আলোর কেমন সন্দেহ হলো, গলাটা পরিচিত।
সে চোখ তুলে তাকিয়ে দেখে সামনে বাড়িওয়ালা আন্টি বসা। সে টাস্কি খেয়ে চোখ বড় বড় করে ফেলল। আর আন্টির পাশেই তুর্য ভাইয়া বসা। এমন সময় আদিবা আলোর কানে কানে বলল, কিরে, এ নাকি তোর সেই বাড়িওয়ালা আন্টির ছেলে? এখন বল, পাত্র পছন্দ হয়েছে নাকি আমার জন্য বলবো চাচিকে? ছেলে কিন্তু অলরেডি আমার দিকে বারবার তাকাচ্ছে। বলে আদিবা চাপা গলায় হেসে কুটপাত হচ্ছে। আলো ওকে চাপা ধমক দিয়ে বলল, ও মোটেও তোমার দিকে তাকায়নি। ওসব ওল্ড জোকস অন্য কোথাও চালাও। ও, এখন সে ও হয়ে গেল? একটু আগে তো মিথ্যে বললি কেন তাহলে? উফ, ওসব পরে বলো তো আপু, এখন ওকে একটু দেখতে দাও। পিচ কালারের পাঞ্জাবিটাতে কি কিউট লাগছে মাগো। দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা। একটু পরেই আলোকে বাড়িওয়ালা আন্টি আংটি পরিয়ে দিলেন। আর তুর্যকে আংটি পরিয়ে দিলেন আলোর বড় চাচ্চু। আলোর মনে কি যে আনন্দ হচ্ছে। স্বপ্ন এভাবেও সত্যি হয়। আংটি পরানো হয়ে গেলে বিয়ের দিন তারিখ ঠিক করতে বসলো সবাই। আদিবা তখন আলো আর তুর্যকে ভেতরের রুমে নিয়ে যায়। আদিবা তুর্যকে উদ্দেশ্য করে বলল, কতদিন ধরে চলছে আমাদের এইসব? এইসব কোন সব? এই যে, যার কারণে আজকের এত আয়োজন। আমার কি চলবে? আমি তো এসব জানিও না। বিয়ের বয়স হয়েছে, বাবা মা ধরে নিয়ে এসেছে। তাদের নাকি আলোকে খুব পছন্দ। তুর্যর কথা শুনে আলোর চেহারার সবটুকু আলো নিভে গেল। আদিবা অবাক হয়ে বলল, আর আপনার? আমি তো কখনো আলোকে ওভাবে ভালো করে দেখিনি। আদিবা আর আলো দুজনের মুখই অন্ধকার হয়ে গেল। আদিবা ওদের কথা বলার জন্য এক্সকিউজ দিয়ে চলে গেল। আলো চুপ করে বসে রইল। কথা বলার মুড চলে গেছে তার। তুর্য তখন বলল, কই, তুমি তো দেখছি ভালোই আছো। মানে খারাপ থাকতে বলছেন নাকি? কাল তো খুব কান্নাকাটি করলে ভাইয়া মারবে বলে, কিন্তু তেমন কিছু তো দেখছি না, তাই বললাম। ভাইয়া কিছু বলেনি। ও আচ্ছা, কিছু বলবে তুমি? কি বিষয় বলবে? বাহ, ডেকে এনে বলছো কি বিষয়ে বলবো? আমি তো ডেকে আনিনি, আদিবাবু এসেছে। তাহলে আদিবাবু কিছু না বলে চলে গেল যে? তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, ডাকবো আপুকে? না থাক, পরে শুনলে চলবে। আমি কি তাহলে চলে যাব? আলো অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, যান, মানা করেছি কে? আহ, কি কপাল আমার। হবু জামার সাথে প্রথমবার একান্তে কথা বলে সুযোগ হলো, আর তার কথা বলে ঢংটা দেখো। একটাবার থাকতেও বলছে না। আপনার তো আমাকে পছন্দ নয়, থেকে কি করবেন? পছন্দ নয় এমন কিছু কি বলেছে? আলো তুর্যর দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। হয়তো বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, যাই তাহলে। বলে উঠতে উঠতে তুর্য বলল, রাতে ফোন করবে, নয়তো ভাইয়াকে বলে আবার মার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আলো করুণ মুখে তুর্যর দিকে তাকিয়ে থেকে ভাবল, এই ছেলেটা এমন কেন? নিজের হবু বউয়ের সাথে কথা বলতে চায়, সেটাও এমন হুমকি ধামকি দিয়ে বলতে হবে? সে তো কথাই বলতে চায়। তুর্যরা সবাই চলে যাবার পর আদিবা একটা বক্স নিয়ে হনহন করে আলোর ঘরে এসে বলল, তুর্য, এটা তোকে কি দিয়ে গেছে? খুলে দেখ তো কি আছে। আলো আদিবার হাতের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে বেশ বড় একটা বক্স। সে বক্সটা হাতে নিয়ে বলল, এটা কখন দিল? এই তো যাবার সময়, তাড়াতাড়ি খোল না, দেখবো আমি তো। আলো বক্সটা হাতে নিয়ে খুলল। ভেতরে পাশাপাশি আবার দুটো বক্স। আলো একটা খুলে দেখলো ভেতরে চা পাতা, গুঁড়ো দুধ, কফি আর সাথে দুটো কাপল চায়ের কাপ, যেটা পাশাপাশি রাখলে হার্ট শেপ হয়। এগুলো দেখে দুজনের মুখ থেকেই মনের অজান্তে বের হয়ে এলো, ওয়াও। একটা চিরকুট পেল, সেখানে লেখা, 2 কাপ চা এনে একা পান করো কেন? তুর্য তো আর অনেক দূরে থাকে না, ডাকলে কি হয়? আদিবা চোখ বড় বড় করে বলল, হ্যালো, এই ছেলে তো মারাত্মক লেভেলের কিউট রে। তারপর আর চোখে আলোর দিকে তাকিয়ে দেখে তার চোখে মুখে মিষ্টি লালচে আভা মাখামাখি করছে। নতুন নতুন প্রেম করলে যেমন হয়, লজ্জা লজ্জা ভাব, তীব্র ভালো লাগায় আকাশে বাতাসে পাহাড়ে জঙ্গলে উড়ে উড়ে ঘুরে বেরিয়ে স্বপ্ন দেখা টাইপ। ইস, কি মিষ্টি লাগছে ওকে দেখতে, একেবারে হিংসে লাগার মতো। এই সুখ যেন আজীবন ওর চোখে মুখে লেপ্টে থাকে। তারপর মুচকি হেসে বলল, আর কি আছে দেখ। অন্য বক্সটা থেকে এরপর হলুদ আর মেরুন রঙের 2টা ছাতা, এক গুচ্ছ দোলন চাপা, 4টে আম আর একটা খাম পেল। ছাতা দুটোর উপর ট্যাগ লাগানো। হলুদ ছাতার ট্যাগে লেখা বৃষ্টি ছাতা, আর মেরুনটায় লেখা রোদের ছাতা।
আলো মৃদুস্বরে বলল, হাউ সুইট। ছাতা, এ আবার কেমন ধরনের গিফট? তুমি বুঝলে না আপু? ও বাবা, এখানে আবার বোঝাবুঝির ব্যাপার স্যাপারও আছে। তোদের তো সুবিধা লাগছে না। অসুবিধার কিচ্ছু নেই আপু, আমি নিজেও আসলে কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কি বুঝবে? বোঝাবুঝি বাদ দে, আগে খামটা খোল দেখি কি আছে ওতে। খাম তোমার সামনে খুলবে কেন? তুমি যাও না। যাবো কেন? খাম তো আমার সামনেই খুলতে হবে, আমি না দেখে তো ছাড়বো না। খোল। আপু, এমন মায়া মায়া মুখ করে কোনো লাভ নেই, খোল, নয়তো দেখবি কি করবো। আপু সব সময় তুমি এমন করো, শুধু বড় হয়েছো বলে যা খুশি করে গেলে। নাও তুমিও খেলো। তোরটা তুই খোল, আমি খুললে পরে আফসোস করবি আর আমাকে গালাগালও করবি, তা হবে না। খোল। আলো খামটা খুলল। ভেতর থেকে ভাঁজ করা একটা নীল কাগজ আর বেশ কিছু ছবি বের হয়ে এলো। আরে, এ তো সব তারই ছবি। দুজন মিলে হুমড়ি খেয়ে ছবিগুলো দেখতে লাগলো। সবগুলো ছবি ছাদ থেকে লুকিয়ে তোলা। গতকাল সকালেও যখন বৃষ্টির মধ্যে চায়ের ছবি তুলছিল, সেই ছবিও আছে। তার মানে রসগোল্লাটা ওখানে অনেক আগে এসে ছবি তুলছিল লুকিয়ে থেকে, আর এমন ভাব করলো যেন মাত্র এসেছে। কি বদলোক! একটা ছবি পেল যেটাতে আলো গাছ থেকে আম পেড়ে খাচ্ছে। ইস, এর জন্যই তো বলছিল আমি চুরি করতে এসেছি কিনা। ছি ছি, সে ধরা পড়ে বসে আছে সেটা তো জানেই না। আদিবা তখন বলল, এই ছেলে তো আজ তো একটা চোর রে, লুকিয়ে লুকিয়ে সারাক্ষণ তোর ছবি তুলে এই পুরোই তোর প্রেমের লাট্টু হয়ে আছে। তোদের ব্যাপারটা আমি সেটা কিছুই বুঝতে পারছি না। তুই ওর প্রেমে পড়েছিস নাকি ও তোর প্রেমে ডুবে আছে, নাকি দুজনেই দুজনের সাথে প্রেম করছিস আর আমাদের চোখে ঠুকি পড়িয়ে বোকা বানিয়েছিস। আবার বলছিস কেউ কিছু জানিস না, ওদিকে বিয়ে ঠিক হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, পুরো ব্যাং হয়ে গেলাম। তুমি ব্যাং আর আমি ব্যাঙ্গাচি হয়ে আছি আপু, শুধু ওই অংশটুকু বাদে। সেটা হলো একে দেখলে আমার মনের মধ্যে লা 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 শুরু হয়ে যায়। আমার মাথাটা আর খারাপ করিস না, তোরা তোদের ব্যাপার নিয়ে যা খুশি কর। এখন জলদি ওইটা কর। ওইটা কোনটা? নীল কাগজটা, ওটা তো চিঠি মনে হচ্ছে। আই থিঙ্ক লাভ লেটার। তাড়াতাড়ি খোল, লুকিয়ে লাভ নেই। আপু প্লিজ, এটা অন্তত ছেড়ে দাও। নো, বের কর। হে আল্লাহ, আমাকে কেন এবারে ছোট মেয়ে করলাম? সারাক্ষণ সবাই শুধু ফায়দা নেয়। এত বড় অপবাদ! আচ্ছা যা, দেখলাম না। হাহ, বলে আদিবা উঠে চলে গেল আর যেতে যেতেই বলল, দরজা বন্ধ করে পড়, নয়তো আমি আবার এসে পড়বো, তখন কোনো মানা শুনবো না বলে দিলাম। আদিবা বের হতেই আলো দ্রুত দরজা বন্ধ করে দিয়ে কাগজটা খুলল। গোটা গোটা অক্ষরে তুর্য লিখেছে, এই যে আমচোর, ছবি দেখে কি বুঝলে? নিশ্চয়ই ভাবছো আমি তোমার প্রেমে পড়েছি। ওসব পুতু পুতু টিনেজ টাইপ দিবা স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি যে আমার মায়ের থেকে হাতে পায়ে ধরে চাবি নিয়ে ছাদে গিয়ে কি কি সব কাণ্ড করে বেড়াও, তার প্রমাণ দেখাতে এগুলো করা। এটা দেখে মা বলেছে এরপর আম খেতে চাইলে যেন বলে খাও। এভাবে চুরি করার দরকার নেই, তাই আম পাঠালাম। নেয়াতি ভদ্র ছেলে বলে ছাতা পাঠালাম। আর হ্যাঁ, তুমি যে রোজ ছাদে উঠে আমাকে দেখার অপেক্ষা করো, এক কাপ চা বেশি করে কেন আনো, সেটা আমি প্রথম দিন থেকেই বুঝতে পেরেছি। আমার সাথে প্রেম করতে হলে তোমাকে অনেক স্মার্ট হতে হবে বেব। আলো রাগে চিরবিরিয়ে উঠল। ইচ্ছে হলো ওর মাথার ঝুঁটি ধরে ঝাঁকিয়ে দিয়ে আসে। ওপরেই তো থাকে, যাবে নাকি একবার। হাতের আংটিটার দিকে তাকিয়ে ভাবল, এখন তো যেতেই পারে। আফটার অল লিগাল পারমিশন আছে। না থাক, এবারের মতো মাফ করে দিলেন। তারপর উঠে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। আজ আর তার ছাদে যাওয়া হবে না। ওয়েট, এখন থেকে ছাদটা তো তারও। এতক্ষণে একটা ভালো কিছু পাওয়া গেল। না, বিয়ে আসলে অতটাও খারাপ কিছু না। রাতে খাওয়ার পর আলো ওর ঘরে দরজা বন্ধ করে পায়চারি করতে লাগলো। তুর্য ওকে ফোন করতে বলেছিল, করবে? না করলে তো ভাইয়াকে বলে দিবে বলেছে। কেন, তুর্য নিজে ফোন দিতে পারে না? দিব না আমি ফোন, ভাইয়াকে বলে দিব আসছে। ঘরের কথা পরকে বলে নাকি কেউ? আচ্ছা, এমনও তো হতে পারে ওটা আসলে জাস্ট ভয় দেখাতে বলেছে। ওকে, ফোন তো তোমাকেই দিতে হবে রসগোল্লা। বলে আলো শক্ত হয়ে বসে রইল। এমন সময় আলিফ মেসেঞ্জারে নক দিয়ে বলল, কিরে, কি করিস? কিছু না। তুজ্জুর সাথে কথা হয়েছে? আলো বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। তুর্য ভাইয়া কি ভাইয়াকে কিছু বলেছে? এই ছেলেটা আসলেই এত পাজি? কিরে, কথা বলিস না কেন? দেখ, হুট করে সব হয়ে গেল। এখন কথা না বললে সম্পর্ক আগাবে কিভাবে? ফোন দিস ওকে। আলো তখন কিছুক্ষণ সময় নিয়ে ভেবে তুর্যর মেসেঞ্জারে নক দিল।
তুর্য সাথে সাথে রিপ্লাই দিল। এই মেয়ে, সালাম দাও না কেন? আর মেসেঞ্জারে কি? আমি তো তোমাকে ফোন করতে বলেছিলাম। ফোন দেওয়ার জন্য নাম্বার থাকতে হয়। সাথে ইচ্ছেটাও থাকতে হয়। মার কাছ থেকে বলে বলে ছাদের চাবি তো ঠিকই নিয়েছ। ছাদের চাবি নেওয়া আর কারো ফোন নাম্বার নেওয়া এক বিষয়। ওটা স্রেফ বাহানা, নলে এখন তো যাইতে পারতে। আমাকে আপনার নাম্বারটি প্রদান করুন প্রিয়। এই মুহূর্তে আমি আপনার গুনহাগার মহাপাপী। আজ যদি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সাথে আমার পরিচয় থাকতো, তাহলে তিনি নিশ্চয়ই আমার কাছে আপনার নাম্বার না থাকার শোচনীয় দুরবস্থা দেখে উঠবি বউ কেন আসামি নামক একটা সিনেমা বানিয়ে ফেলতেন। শাহিন শাহ জাহাপনায় আলামপনা, বাদশাহ আলী, শাহ সুফি তুর্জু বিন শেরশাহ আমার গোস্তাফি মাফ করবেন। আমাকে আপনার গুরুত্বপূর্ণ নাম্বারটি দিয়ে কৃতার্থ করুন, ধন্য করুন, জিন্দেগি বরবাদ করে দিন। জিন্দেগি সফল করুন। এর অন্যথায় আমি মরে যাব। আমার শ্বাস আটকে আছে আপনার নাম্বারের প্রতিটি সংখ্যার ভাঁজে ভাঁজে। প্লিজ আমাকে বাঁচিয়ে তুলুন। খুবই বাজে ধরনের ন্যাকামো হয়েছে। নেক্সট টাইম ভালো করে ট্রাই করবে। বলে তুর্য ওর নাম্বারটা দিল। আলোর ইচ্ছে হলো মোবাইলটা তুর্যর কানের নিচে ছুঁড়ে মারে। সে বড় বড় শ্বাস নিল। 5 মিনিট তারপর কল দিল। তুর্য সাথে সাথে ওর কল কেটে দিয়ে ফোন ব্যাক করলো। আলো সালাম দিয়ে চুপ রইল। কি হলো, কথা বলো। আমি পারি না, আপনিই বলুন। আমি যদি বলবো তাহলে তুমি ফোন করেছো কেন? আরে ফোন তো আপনিই করতে বললেন। আমি তো তোমাকে কথা বলতে বলছি। আপনি লুকিয়ে লুকিয়ে আমার ছবি তুলছেন কেন? সেটা তো লিখিয়ে দিয়েছে, নাকি পড়তে পারো না? যা লিখেছেন তা মোটেও সত্য নয়। আর তুমি যে নিজের ছাতা উড়িয়ে দিয়ে আমার উপর দোষটা বলে, তখন খুব সত্য হলো না? আপনাকে দেখে খুব ভদ্র ভেবেছিলাম, এখন কি মহাপুরুষ মনে হচ্ছে? এখন মহা জালিম মনে হচ্ছে। বলে আলো ফোন রেখে দিল। আর তুর্য হাসতে লাগলো। না, খুব বেশি করে ফেলেছে। বেচারা ওকে জালিম ভাবছে রীতিমতো। দুশ্চিন্তায় রাতের ঘুমটাও হয়তো চলে যেতে পারে। সেটা উচিত হবে না। তখন একটা মেসেজ পাঠালো। আমি আমার ব্যক্তিগত সম্পদের ছবি তুলেছি, তাতে কার পারমিশন নেওয়া বা আপত্তি থাকার কথা নয়। থাকলেও তুর্য সেটা মানতে নারাজ। কংগ্রেচুলেশনস ফর এঙ্গেজমেন্ট। কিন্তু আলোর মেজাজ খারাপের কারণে মেসেজ সিন না করে শুয়ে পড়ল। অনেক রাত হয়ে গেছে, অথচ আলোর ঘুম আসছিল না। তুর্যর ভাবনা তাকে দিশেহারা করে দিচ্ছে। ছেলেটাকে তার কি পছন্দটাই না ছিল। হ্যাংলা পাতলা গড়নের, লম্বা চওড়া, চশমা পরা, শান্ত স্বভাবের ছেলে। সিল্কি সিল্কি বড় বড় চুলগুলো কপালের ওপর ঝুলে থাকে। দেখলেই এলোমেলো করে দিতে ইচ্ছে করে। এত কিউট একটা ছেলে, অথচ কথাবার্তায় কেমন মার মুখে, দাঁত ভেঙে দিতে ইচ্ছে করে। আর তখনই মনে পড়লো তুর্যের মেসেজটা সে এখনও সিন করেনি। ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করতেই তার চোখ ছানা বড় হয়ে গেল। ওই মার মুখে ছেলেটা লিখেছে সব। মাই গড, হাউ রোমান্টিক! এ তো দেখছি পুরোই উপন্যাসের নায়কের মতো রোমান্টিক, আর কাজ কারবার সব তামিল মুভির ভিলেনের মতো। তার মাথায় গুনগুন করে গান বেজে উঠল। হিরো তু মেরা हीरो है, विलेन जैसा काम न कर, सपनों की इस रानी को ऐसे तो बदनाम ना कर। আচ্ছা, সে কি তুর্যর মেসেজের রিপ্লাই দেবে? কি লিখবে? দূর, তার যে মেসেজ আনরিড করে রাখুক। ব্যাটা বহুত জ্বালিয়েছে, একটু তো তারও জ্বলা উচিত। আলো আর তুর্যর বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে। প্রায় মাসখানেক পর তাদের বিয়ে। আলোর পরিবার চেয়েছিল আরও 1 মাস পর বিয়েটা দিতে, যাতে তারা ততদিনে তাদের বাড়ির কাজটা দ্রুত শেষ করে ফেলতে পারে। নতুন বাড়িতে উঠে বিয়ে হবে, কিন্তু তুর্যর পরিবার চাইল যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক। তাই সেই অনুযায়ী ডেট ফিক্সড হয়েছে। খুব জোরে সোরে আয়োজন চলছে দুই পরিবারে। বিয়ের শপিংয়ের জন্য তুর্যর মা তারান্নুম হোসেন আলোকে বলে রেখেছেন সাথে যেতে। তিনি যাবার আগে তুর্যকে একবার জিজ্ঞেস করলেন যাবে কিনা। আলোর সাথে কিছুক্ষণ থাকাও হবে, আবার পছন্দ অপছন্দগুলো জেনে কেনাকাটা করা যাবে। তুর্য অবাক হয়ে বলল, আমি কি করব? মেয়েদের শপিং এর কি বুঝবো আমি? এখানে বোঝাবুঝির কি আছে? গেলে কিছুক্ষণ একসাথে থাকা হবে, আবার পছন্দ অপছন্দগুলো জানা যাবে, এই জন্য যাবি। মা অযথা আমাকে টেনো না তো, তোমাদের কেনাকাটা তোমরাই করো। সে তো আমরা করবই, কিন্তু তোর অভ্যাস করতে হবে না? ওসব অভ্যেস সময় দেখা যাবে, এখন পারবো না, তোমরা যাও। বলে তুর্য নিজের ঘরে চলে যায়। গিয়ে আলোকে ফোন দিয়ে বলে, শাশুড়িকে লুটপাট করতে নাকি তার সাথে শপিং এ যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, দেখি তিনি কতটা লুটপাট হন। আপনার কিছু লাগবে? লাগলেও আনতে পারবো না। পারবে না সেটা জানি,
বলে বোঝানোর দরকার নেই, তবে আমি সেজন্য ফোন দিইনি। কি জন্য ফোন দিয়েছেন? ঝগড়া করতে? ভালো প্রেমিকা হলে জিজ্ঞেস করতে, গল্প করতে। ভালো প্রেমিকা পেতে হলে ভালো প্রেমিক হতে হয়। ভালো প্রেমিক কিনা প্রমাণ দিব? হ্যাঁ, দিন। ঠিক আছে, তবে তার আগে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। আলো সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো। কি শর্ত? শপিংয়ে যাওয়ার আগে মাকে ফোন দিয়ে বলবে আমাকে ছাড়া শপিংয়ে যাবে না তুমি। আলো আধশোয়া থেকে উঠে সোজা হয়ে প্রায় চিৎকার করে পড়ল। কি? আমি কেন এটা বলতে যাব? আমার শর্ত, তাই বলবে। অসম্ভব। আন্টিকে এসব কি করে বলবো আমি? তিনি আমাকে বেহায়া ভাববে না? আন্টি তোমাকে কি ভাববে বা তুমি কি করে আন্টিকে বলবে, দ্যাটস নান অফ মাই বিজনেস। মনে রেখো, তোমার হাতে সময় খুব অল্প, আর আমাকে ছাড়া তোমার বিয়ে শপিং করা চলবে না। আলো কিছু বলতে যাবে তার আগেই তুর্য বেস্ট অফ লাক বলে ফোন কেটে দেয়। আলো মহা বিপদে পড়ে গেল। তুর্য এমন একটা শর্ত দিয়ে বসবে কে জানতো। ব্যাটা হাড়ে হাড়ে বজ্জাত একটা। তার শপিংয়ে যাবার ইচ্ছে তো আন্টিকে বললেই পারে। আমাকে এভাবে চেপে ধরার মানে কি? সে তুর্যকে আবার ফোন দিল। তুর্য ফোন ধরেই বলল, এত তাড়াতাড়ি পারমিশন নিয়ে ফেলেছ, ভেরি স্মার্ট। আমি কাউকে কিছু বলিনি, আপনাকে বলতে ফোন দিয়েছি। কি বলবে? আমার সাথে কথা বলে সারাক্ষণ এত বাহানা খুঁজে কেন? বাহানা করেছি, বেশ করেছি, আরও করব। কোনো সমস্যা? মিষ্টি করে কথা বলে সমস্যা হবার কথা না, কিন্তু এভাবে বললে তো অবশ্যই সমস্যা। শুনুন, আমি আপনার শর্ত মানতে বাধ্য নই। অবশ্যই বাধ্য। শর্ত জানতে চেয়েছো মানে ওটা তুমি অ্যাগ্রি করে নিয়েছো, তাই যে মুহূর্তে জানতে চেয়েছো সেই মুহূর্ত থেকে মানতে বাধ্য হয়ে গেছো। তাছাড়া ভেবে দেখো একবার, পার্মানেন্ট খ্যাপাটের স্বামী চায় নাকি পার্মানেন্ট রোমান্টিক প্রেমিক চায়? ডিসিশন তোমার হাতে। বাই। বলে তুর্য ফোন কেটে দিল। আরও পুরোপুরি হতাশ হয়ে গেল। তার একবার মনে হলো আদিবা আপুকে দিয়ে আন্টিকে বলাবে কিনা, পর মুহূর্তে সেটা বাতিল করে দিল। কারণ শর্ত তো তাকেই পূরণ করতে হবে। কিভাবে বলবে? এমন সময় তুর্যর মায়ের ফোন এলো। ফোনের স্ক্রিনে আন্টি নাম দেখেই ওর মাথায় একটা আইডিয়া এলো। সে ফোন পিক করলেই তারান্নুম হোসেন বললেন, তুমি রেডি হয়েছো? তাহলে এখনই বের হতাম। জি আন্টি, আমি রেডি। একটা কথা, হ্যাঁ বলো। তুর্য ভাইয়া কি যাবে আমাদের সাথে? তারান্নুম হোসেন হেসে বললেন, ধর্মে তুর্য এখনো তোমার ভাই আছে নাকি? শুধু তুর্য বলবে। ওকে বলেছিলাম কিন্তু কিছুতেই রাজি হলো না, যাবে না বললো। আলো ভীষণ অবাক হলো। তারপর মনে মনে 101টা বকা দিল তুর্যকে এক মুহূর্তেই। বেটা আন্টিকে বলেছে যাবে না, আর তাকে সত্যটা দিল কি? তাকে হয়রানি করে খুব আনন্দ পায় বোঝাই যাচ্ছে। এর প্রতিশোধ যদি না নিয়েছে। আলো খুব ধীরে বলল, আন্টি, আপনার ছেলেকে সাথে নিলে ভালো হতো। মা বলেছিল সুযোগ পেলে ওনার কেনাকাটাও আজ করে ফেলতে। তুর্য তো যেতেই চাইছে না, আর একদিনে তো এত কেনাকাটা করা যাবে না। আমরা যেহেতু যাচ্ছি, যতটা পারা যায় আর কি, মা বলেছিল। আচ্ছা, আমি বলে দেখি ওকে, কিন্তু রাজি হবে বলে মনে হয় না। তারান্নুম হোসেন তুর্যর ঘরে গিয়ে দেখলেন তুর্য ল্যাপটপ নিয়ে বসে আছে। সে ওর বিছানায় বসে বলল, যা তৈরি হয়ে নে। তুর্য মুচকি হেসে টুপ করে হাসিটা গিলে ফেলে অবাক গলায় বলল, তৈরি হবো কেন? আলো বলল তোকে ওর সাথে নিতে। কেন? ওকে চাইছে আমি ওর ব্যাগ টানবো? এই আবার কি ধরনের কথা? আমরা যাচ্ছি যখন তুইও চল, সুযোগ হলে তোরা কেনাকাটাও করা হবে। কি সুযোগ হলে? তার মানে আমার সাথে সুযোগের সদ্ব্যবহার করা হবে? উফ, ও তাই বলেছে নাকি? সরাসরি তো বলতে পারছে না তুই গেলে ওর ভালো লাগবে, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে। এইটুকু না বোঝার কি আছে? আলোর কি ভালো লাগবে সেটা ভাবছো, আর আমার ভালো লাগার কথা ভাবছো না? বাহ, আশ্চর্য, তুই এমন করছিস কেন? কি কথা টেনে টেনে কোথায় নিচ্ছিস? আচ্ছা সরি, চলে যাই তোমাদের কামলা খাটতে। তারান্নুম হোসেন ওর বাহুতে ছোট্ট করে একটা চড় দিয়ে বলল। পাজি ছেলে। আলো চেয়েছিল শপিংয়ে ওর মা সাবিরা খাতুনও যাক, কিন্তু ওর বাবা যেতে দেননি। বাবা মায়ের প্রতি বরাবরই এরকম ভয়ানক রকম করা। কিছু কিছু ক্ষেত্রে বাবা অতিরিক্ত করেন, অথচ বাবা অন্য কারোর সাথে কখনোই এমন নয়। শুধু মায়ের সাথে কি যে আছে তার, যার কারণে বাবা মায়ের সাথে এমন জালিমের মতো আচরণ করে কে জানে। আলো বহুবার জানতে চেয়েছে, কিন্তু বাবা বলেনি। শুধু বলেছে বড় হলে নিজেই সব বুঝবে।
আলোর ধারণা মা অতিরিক্ত অহংকারী আর অপ্রয়োজনে মিথ্যা বলে দেখেই বাবা এমন করে। এখন এছাড়া আর কিছু আছে কিনা কে জানে। আলোর নিজেরও মায়ের এই দিকগুলো জঘন্য লাগে, কিন্তু এত বছরও বাবা তাকে শোধরাতে পারেনি। আলোর বিয়ে হয়ে দুদিন পর শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। মা যেমনই হোক, তার সাথে বাবার এই কঠিন আচরণ যদিও শ্বশুরবাড়ি কেউ দেখে ফেলে কেমন হবে। আলো আর দেরি না করে বের হয়ে গেল। ওরা নিচে গিয়ে গাড়িতে বসতে বসতে আলো চলে এলো। তুরুজোর দিকে একবার তাকিয়ে ভেঙচি কেটে গাড়িতে বসে আন্টির সাথে গল্প করতে লাগলো। তুর্য সামনে বসেছে আর ওরা দুজন পেছনে। ব্যাক মিররে তুর্য আলোর দিকে তাকিয়েছিল। ওর সাথে চোখাচোখি হতেই তুর্য আই ব্ল্যাঙ্ক করলো। আলোর সাথে সাথে অপ্রস্তুত হয়ে গেল, আর সেটা দেখে তুর্য হাসতে লাগলো। এক ফাঁকে আলো তুর্যকে মেসেজ পাঠালো, হাউ ইটস ইউর ট্রান। সেটা দেখে তুর্য মুচকি এসে পেছনে তাকিয়ে মাকে বলল, মা, ওই পেছনে আসবো? পিছনে আসবে কেন? আলো ওখানে বসে মেসেজ পাঠাচ্ছে, ভাবলাম গল্প করতে চাইছে। আলো এতটা মোটেও আশা করেনি। ছেলেটা এত ক্রিঞ্জি কেন। সে মুখে মাস্ক টেনে দিয়ে উইন্ডোর দিকে তাকিয়ে কাঁদতে লাগলো। তুর্য তখন মুচকি এসে পানির বোতলটা এগিয়ে দিয়ে বলল, পানি লাগবে? আলো কঠিন একটা লুক দিয়ে নিজের হ্যান্ডব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খেয়ে উইন্ডোতে চোখ রাখলো। এর চেয়েও ভয়ঙ্কর কথা ওদের কাণ্ড দেখে তারান্নুম হোসেন মুখ টিপে হাসতে লাগলো। তারপর আলোকে বলল, আলো, আমি কি সামনে চলে যাব? আলো সাথে সাথে কিছু না বলে ওড়না দিয়ে নববধূর মতো পুরো মুখ ঢেকে ফেলল। তারান্নুম হোসেন তখন শব্দ করে হেসে ফেললেন। শপিং করতে গিয়ে তুর্য যতটা সম্ভব আলোকে নাজেহাল করে ছাড়ল। আলো আন্টির সামনে ঠুস ঠাস জবাব দিতে পারছিল না, আর তুর্য সেই সুযোগটা ইচ্ছে মতো নিচ্ছিল। আলো যে শাড়িটাই ভালো লেগেছে বলেছে, তুর্য তার বিপরীতটা নিয়েছে। মানে যেটা তার নিজের পছন্দ হয়েছে সেটা নিয়েছে। নিজের পছন্দে নেবে বলে আন্টি তাকে নিয়ে এসেছে, অথচ সব দেওয়া হচ্ছে তুর্যর পছন্দে। হবু বউ বলে শাশুড়ির সামনে সে জোর দিয়ে মানাও করতে পারছে না। তার রীতিমতো কান্না পাচ্ছিল, ইচ্ছে হচ্ছিল চলে যায়। একবার সে বলেছিল যে তার খুব মাথা ব্যথা করছে, অন্যদিন আসুক আবার। কিন্তু তুর্য সাথে সাথে মাথা ব্যথার ওষুধ এনে দিয়ে বলল, খেয়ে নাও, ব্যথা চলে যাবে। তারান্নুম হোসেন অবশ্য বলেছিলেন চলে যাবার জন্য, কিন্তু তুর্য ফিরতে দিল না। আজ ফুল ডে শপিং করবে সে। আলো মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে রেখে প্রচণ্ড মন খারাপ নিয়ে শপিং করলো। শপিংয়ের মাঝে খেতে বসে অবশ্য সব আলোর পছন্দের অর্ডার করলো তুর্য, কিন্তু তবু তার মন ভালো হলো না। বিয়ের শপিং কি আর বারবার হবে? যদিও তুর্যর টেস্ট ভালো, তবু নিজের পছন্দে তো একটা শাড়িও হলো না। শপিং শেষে বাড়ি ফিরে আলো রাতে আদিবাকে ফোন দিল। তুর্যর ব্যাপারটা সব ওকে বলল। আদিবা ওকে বলল, আরে কাঁদি, তুই এখনো কিচ্ছু বুঝিসনি তোর চোখে। ও তোকে ভীষণ পছন্দ করে। সবার ভালোবাসা প্রকাশের ধরন এক নয়। তুর্য ভাই একটু বেশি দুষ্টু প্রকৃতির, তাই এমন করেছে। ইচ্ছে করে দেখাচ্ছে যে ও আসলে তোকে পাত্তা দিচ্ছে না, কিন্তু মনে মনে ঠিকই তোকে চোখে হারাচ্ছে। ভালোবেসে মরতে মরতে মার। তবে তার ভালোবাসাটা যখন প্রকাশ করবে তখন তুই নিয়ে কুলাতে পারবি না, দেখিস। তোমাকে বলেছি এসব? ভালোবাসলে কেউ এমন করে? অন্তত বিয়ের কেনাকাটা কেউ এভাবে করে? আরে তুর্য হয়তো তোকে তার পছন্দের সাজে দেখতে চেয়েছে, তাই এমন করেছে। সে তোকে কতটা পছন্দ করে খেয়াল করে, সেটা তো তোকে দেওয়া গিফট থেকেই অনুমান করা যায়। আর তুই নিজেই কিছু বুঝতে পারছিস না। তুমি ঠিক বলছো তো? 100% ঠিক বলেছিস, তুই মিলিয়ে নিস। এরপর আলো আর কিছু বলল না। এইভাবে যে সে নিজে ভাবেনি তা নয়, কিন্তু এই ছেলে এত বাজে যে ভাবনাটাও ঠিকঠাক ভাবা যায় না। বাকি কেনাকাটার দিনে তুর্য আর যায়নি, তাই আলো ইচ্ছে মতো কেনাকাটা করতে পেরেছে। কেনাকাটা, পার্লার, দাওয়াত সব কিছু গোছাতে গোছাতে বিয়ের দিন ঘনিয়ে এলো। রাত পেরোলেই আলোর বিয়ে। আলো নিজের ঘরে বসে আছে, আর ভাবনারা তাকে ভিড়ের ভেতরেও ঘিরে রাখছে। একদিকে যেমন আনন্দ হচ্ছিল, অন্যদিকে পরিবার ছাড়বার বিষণ্ণতা। সে উঠে মায়ের সাথে গল্প করবার জন্য গেল। ডাইনিং রুমের কাছে আসতেই দেখল বাবা খাচ্ছে আর মা পাশে দাঁড়িয়ে আছে। আলোর খারাপ লাগলো। টেবিলে আরও অনেক রিলেটিভ বসে খাচ্ছিল। বাবা তো এখন এই কাজটা না করলেও পারত। সেই ছোটবেলা থেকে দেখে আসছে বাবা এই কাজটা করে। তিনি যতক্ষণ খাবেন মাকে তার পাশে দাঁড়িয়ে থেকে কি লাগবে না লাগবে সব তুলে দিতে হবে। বাবা হাত বাড়িয়ে কখনো পানির গ্লাসটাও তুলে নেয় না, সবসময় মায়ের ওপর ডিপেন্ড করে। এই ডিপেন্ড করাটা কখনো ভালোবাসা থেকে আসে না। কি যে বাবার মনে জমা আছে মায়ের প্রতি,
যার বহিঃপ্রকাশ কেবল মাকে অপমান করেই হয়। অথচ তারা নিজেরা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিল। আলোর একটু কষ্ট হলো। তার বাবা কিন্তু চমৎকার একজন মানুষ, সবার খুব কেয়ার করে, শুধু মায়ের বেলায় উল্টো। ছোটবেলা থেকেই দেখেছে মা প্রচণ্ড অহংকারী। তিনি যথেষ্ট সুন্দর বলেই অহংকারটা সেখান থেকে আসে কিনা কে জানে। তার মা খুব শক্ত প্রকৃতির, কখনো কখনো প্রচণ্ড স্বার্থপর। নিজের স্বার্থে সে যা খুশি করতে পারে। খুব সম্ভব এটাও একটা কারণ যার জন্য বাবা তাকে পছন্দ করে না। এসব কারণে মায়ের ওপর তার নিজেরও রাগ হয়। বিবেকের চোখ তো বন্ধ নয়, সে সবই দেখতে পায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেল। ওর ঘরে সব কাজিনরা বসে আছে, তারা ওকে ঘিরে ধরল। আজ রাত কেউ ঘুমাবে না, সবাই গল্প করে গান গেয়ে মাস্তি করে কাটিয়ে দেবে। আলো ছোট চাচার মেয়ে ফারিয়া খুব ভালো চা বানাতে পারে। তার কাজ হলো 1 ঘন্টা পর পর সবাইকে চা খাওয়ানো। অলরেডি সে 3 বার চা বানিয়ে ফেলেছে। তারপর বলেছে চতুর্থবার চায়ের চুলকানিতে চা চাইলে সে চেঁচিয়ে চাচা চাচিকে বলে 4 জন করে 4তলা থেকে চৌরাস্তায় চৌমাথায় 4 চাকা নিচে চাপা দিয়ে চলে আসবে। ওর কথায় সবাই হেসে চেঁচিয়ে বলেছে, চয়ের এত বড় রচনা শোনাবার সুখে আমাদের আরেক কাপ চা চাই। পারিয়া পারবো না বলে চুপ করে বসে রইল। এমন সময় আলোর ফোনে তুলজোর মেসেজ এলো। ছাদে এসো। মেসেজ পড়ে আলোর কপাল কুঁচকে গেল। বাড়ি ভর্তি মানুষের মধ্যে আলো এখন কি করে ছাদে যাবে? এখন রাত 12টার বেশি বাজে। এত রাতে কি চাই ওর? আলো লিখল, এখন কিভাবে আসবো? পারবো না। তুর্য রিপ্লাই দিল, তোমার কাছে কোনো অপশন চাওয়া হয়নি, আসতে বলেছে, আসবে। অযথা বাড়ি ভর্তি লোকের বাহানা দিও না। আলো একটু ভীত হলো এটা পড়ে, কারণ এই ছেলে ভয়ানক রকম আলোর মাইন্ড রিড করতে পারে। আর গত রাতে আলো তুর্যকে নিয়ে এমন একটা স্বপ্ন দেখেছে, এখন ওর সামনে যেতেও ভয় হচ্ছে যদি বুঝে ফেলে। কিন্তু জাহাপনার হুকুম অমান্য করাও যাবে না। দেখা যাবে নিজেই চলে এসেছে, তারপর দুম করে সবার সামনে এমন কিছু বলে বসবে যে আলোর মুখ লুকোবার জায়গা থাকবে না। সে মনে মনে তুর্যর ওপর রাগ ঝাড়তে ঝাড়তে উপরে গেল। যেতে যেতে মেসেজে লিখল, আসছি। ছাদে অন্য কেউ নেই তো? তুর্য রিপ্লাই দিল, কেন, আমাকে একা পড়েছে? অন্ধকারের সুযোগ নেবে বলে ভাবছো না তো? কোনো কথা সহজভাবে বললে কি গলা ব্যথা হয় আপনার? মেসেজ লেখার সাথে গলার ব্যথার সম্পর্ক কি করে আবিষ্কার করলে? তোমাকে তো নোবেল প্রাইজ দেওয়া উচিত। সেই মুহূর্তে আলো ছাদে উপস্থিত হলো। এসে এদিক ওদিক তাকিয়ে তুর্যকে কোথাও দেখতে পেল না। আলোর ভয় হলো তুর্য ওকে মিথ্যে বলে ডেকে আনেনি তো। ও তো মেসেজ পেয়েই ফট করে চলে এসেছে। কিন্তু তুর্য তো বলেনি এখনই আসতে হবে। ছাদ ভর্তি গাছগাছালি, এখানে কেউ লুকিয়ে থাকলে অন্ধকারে খুঁজে পাওয়া দুষ্কর। এত রাতে তুর্য নিশ্চয়ই এমন মজা করবে না। সে গলা বাড়িয়ে ডাকলো, কোথায় আপনি? আমি এসেছি। এমন সময় তুর্য ওর পেছনে এসে বলল। এত চেঁচাচ্ছ কেন? হুট করে এভাবে পেছন থেকে বলায় আলো তীব্রভাবে ভয় পেয়ে গেল। এত জোরে ভয় পায় কেউ? এমন করলে ভয় পাবো না? কাছে আসো, ভয় দূর করে দেই। কাছে আসবো না। তুমি না এলেও আমি কিন্তু যেতে পারি। তুর্য তখন আলোর কাছে এসে ওর কপালে টুকুস করে ছোট্ট একটা চুমু খেলো। আলোর হার্টবিট এত বেড়ে গেল যে 1 হাত দূর থেকেও তুর্য শুনতে পাচ্ছিল। সে একটু সরে গিয়ে বলল, এ কি, তোমার ভয় তো মনে হচ্ছে বেড়ে গেল। এই কলেজে নিয়ে আবার রোমান্টিক প্রেমিক চাও? আপনি ডেকেছেন কেন সেটা বলুন। এত তারা কেন? ডেকেছে যখন বলবো তো। আমার অত সময় নেই, সবাই হয়তো খুঁজতে শুরু করবে একটু পর। আমি কাউকে বলে আসিনি। আমি তোমাকে ধরে রেখেছি নাকি? যেতে চাইলে যাও। কি জন্য ডেকেছেন সেটা শুনবো না? তাহলে আমি যখন চাইবো তুমি তখন যাবে, তার আগে কোনো কথা বলবে না। এভাবে অধিকার খাটালে সেখানে কিছু বলার জায়গা থাকে না। আলো চুপ রইল। তবে অন্ধকারে ওর ভেতর প্রচণ্ড অস্থিরতা টের পেল তুর্য। তুমি আমাকে ভয় পাচ্ছ না তো? ভয় পেলে এক মুহূর্ত দাঁড়াতে হবে না, চলে যাও। কি আশ্চর্য, আপনাকে ভয় পাওয়ার প্রশ্ন আসছে কেন? তাহলে তোমাকে এমন অদ্ভুত দেখাচ্ছে কেন? আলো ইতস্তত করতে লাগলো। কই, ঠিক আছে আমি। চাঁদের আবছা আলোয় তুর্য ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তুর্যর এমন দৃষ্টির সামনে আলোর অস্বস্তি বাড়তে লাগলো। তুর্য বলল, কি হচ্ছে বলো তো তোমার? কিছু না তো। তুর্য আরও কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বলল, আর কয়েক ঘন্টা পর আমার সাথে তোমার বিয়ে হচ্ছে, আর তুমি এই মুহূর্তে এমন ভাব করছো। আচ্ছা, আমাকে নিয়ে রোমান্টিক স্বপ্ন টপ্ন দেখছো না তো?
আলোর এবার ঘাম ছুটে গেল। সে গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমি কখনো ভূত প্রেত স্বপ্ন দেখি না। তুর্য হাহা করে হেসে বলল, তার মানে আমি ঠিক ধরেছি। আমি না উল্টোপাল্টা কি ভাবো সারাদিন তুমি? আলো কিছু বলার আগেই ওর ফোন বেজে উঠল। আদিবা ফোন করেছে। আলো তুর্যর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। তুর্য তখন উল্টো দিকে ঘুরে এগিয়ে গিয়ে বলল, কি সুন্দর চাঁদের আলো। আমার ইচ্ছে হচ্ছে তুমি আমার সাথে দীর্ঘ সময় ধরে থাকো আজ। তারপর ঘুরে আলোর দিকে তাকালো। আলো তখন ফোন বন্ধ করে তুর্যর পাশে গিয়ে দাঁড়ায়। তুর্য মনে মনে খুব খুশি হলো। বলল, ধন্যবাদ, তোমাকে একটা জিনিস দেবার জন্য ডেকেছি। তুমি তো থাকতে পারছো না, তাই টেবিলের উপর রাখা বক্সটা নিয়ে চলে যেতে পারো। আলো সামনে তাকিয়ে দেখলো টেবিলের উপর বড়সড় একটা বক্স। জিজ্ঞেস করলো, কি আছে ওটায়? ঘরে গিয়ে খুলে দেখতে মানা করিনি। উফ, ঠিক আছে। একটা কথা, কি? আমার এখন যেতে ইচ্ছে হচ্ছে না। কেন? এখনো ভয় করছে না আমাকে? আলো রাগ দেখিয়ে বলল। দূর, চললাম আমি। তুর্য সাথে সাথে ওর হাত ধরে ফেলে বলল, আর 2 দিন পরই পূর্ণিমা, সেদিন জ্যোৎস্নার আলোয় আজকের সময়টা পুষিয়ে দেবে তো? আলো মাথা হেলিয়ে সম্মতি দিয়ে বলল, দিব। তুর্য তখন হাত ছেড়ে দিল। আলো বক্সটা নিয়ে দ্রুত নিচে চলে যায়। সে বাসায় ঢুকতেই মায়ের সামনে পড়ল। সাবিরা খাতুন চোখ কুঁচকে বলল, কোথায় গিয়েছিলি? আর হাতে কি এটা? কোথাও না, এখানে। তুর্য দিয়ে গেল এটা। রাত বিরাতে ঢং। বলেই সাবিরা তার ঘরে চলে যায়। আলো তখন সোজা নিজের ঘরে ঢুকে পড়ল। কিন্তু তার ঘর ভর্তি কাজিন দিয়ে। তুর্য কি দিয়েছে সে জানে না। এখন উপায়? আলোকে এত বড় বক্স নিয়ে ঘরে ঢুকতে দেখেই আদিবা জিজ্ঞেস করলো, কিরে, কোথায় গিয়েছিলি? খুঁজে খুঁজে সব হয়রান, আর হাতে এটা কিসের বক্স? কোথায় পেলি? আস্তে আপু, আস্তে। এত প্রশ্ন করে উত্তর দেব কিভাবে? আমাদের এত ধৈর্য নেই, তাড়াতাড়ি বল। তুর্য ডেকেছিল। সবাই একসাথে বলে উঠল, ও। আলো লজ্জায় লাল নীল হয়ে গেল। সেটা দেখে সবাই হেসে কুটুকুটি। সবাই মিলে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলো আলোকে। একটা করে প্রশ্ন আসে আর সবাই হেসে গড়াগড়ি যায়। ফারিহা বলল, আপু, বক্সটা খোলো না, দেখি আমাদের রোমান্টিক হিরো কি পাঠালো তোমাকে। আলো বুঝলো বক্স এদের সামনে না খুলে উপায় নেই, তাই বক্সটা খুলল। খুলতেই আলো ভীষণ অবাক হলো, কারণ বক্সে 2টা শাড়ি আছে, যা আলো বিয়ে আর বউ ভাতের জন্য পছন্দ করেছিল। কিন্তু তুর্য সেটা নিতে দেয়নি। শাড়ি দেখে সবাই একসাথে বলল, ওয়াও, তুর্য ভাইয়া এত রোমান্টিক, এত সুন্দর সুন্দর শাড়ি। ফারিয়া একটা খাম পেল, সেটা হাতে নিয়ে সে লাফাতে লাগলো। এটা সে দিবে না। নিতে হলে আলোকে মোটা অঙ্কের অ্যামাউন্ট খসাতে হবে এবং এর মধ্যে যা আছে তা ওদের সামনেই পড়তে হবে। আদিবা খুশি হয়ে ফারিয়াকে 500 টাকা দিয়ে বলল, দারুণ। অতঃপর আলো 1000 টাকা দিয়ে ওর কাছ থেকে খামটা নিল। নিয়ে করুণ মুখে বলল, তোরা সবাই জানা এটা আমি একা খুলি। সবাই একসাথে চেঁচিয়ে বলল, না। আলো খামটা খুলল। সেখানে ছোট্ট একটা চিঠি। আদিবা বলল, জোরে জোর পর, আমরা সবাই শুনবো। আলো পড়তে লাগলো। আমি জানি এই চিঠি তুমি একা পড়তে পারবে না। তোমার উদ্ভট আর ফাজিল মার্কা কাজিনরা তোমাকে চেপে ধরবে তাদের পড়ে শোনাতে। তারা যে রোমান্টিক চিঠি আশা করছিল সেটার গড়ে বলে দিতে এই চিঠি। তাদের বলে দাও, আজ তোমাকে চিঠি পড়ে শোনাতে ফোর্স করবার শাস্তি আগামীকাল পাবে। আর তোমার চিঠি জমা রাখা আছে, নো টেনশন। তাসবিহুন আলা খায়ের। চিঠি দেখে সবার মুখ চুন হয়ে গেল। আর আলো হা হা করে হাসতে লাগলো। বলল, একদম উচিত কাজ হয়েছে। এই না হলে আমার হিরো। সে গুনগুনিয়ে উঠল। হিরো তো মেরা হিরো হে। বাকিরা বলল, বিলেন জৈসা কাম না কার। তারপর সবাই হাসতে লাগলো। আপু, তুর্য ভাইয়া যেমন ছেলে, আগামীকাল ঠিক আমাদের শাস্তি দিয়ে বসবে। প্লিজ আপু, কিছু করো। আমি কি করব? তোদের ঝামেলা তোরা সামলা। আপু, এমন করো না প্লিজ। এই সময় বড় মামি এসে সরকার দলের ক্ষমতার অপব্যবহার করে আড্ডায় মশগুল থাকা সকলকে ছত্রভঙ্গ করে দিল ধমক দিয়ে। আলো তখন শুয়ে পড়ে ভাবতে লাগলো, তুর্যটা কেন করলো? শাড়ি দুটো তো তখনই নিতে পারত। শুধু শুধু বাড়তি শাড়ি কেন কিনলো? আর শাড়ি দুটো আজই কেন এভাবে দিতে হলো? নিশ্চয়ই এর মধ্যে কিছু প্রশ্ন লুকিয়ে আছে। তুর্য সব কিছুতে একটা পাজাল ডাকতে পছন্দ করে। এটাও তেমনই কিছু নিশ্চয়ই। আলো অনেক ভেবে দেখলো, তুর্য নিজের খুশির সাথে আলোর খুশিটাও দেখতে চাইছে।
সেই সাথে এটাও চাইছে আলো কার পছন্দটা বেশি প্রাধান্য দেয়, কী করে সে দুজনের ভালোবাসার কম্বিনেশন করে। আলো সংকটে পড়ল। শাড়ি থেকে খুব খুশি হয়েছিল যে বিয়েতে নিজের পছন্দেরটা পরবে, কিন্তু এখানে তো এখন গিট্টু দেখা যাচ্ছে। পরদিন বিয়েতে আলোর কাজিন আর বন্ধুদের তুর্য ভীষণভাবে নাজেহাল করলো। তাদের প্রতিজ্ঞা করিয়ে ছেড়েছে আর কখনো আলোকে এভাবে পচাবে না। তবে যত যাই হোক, সবাই খুব আনন্দ করেছে। রাতে তুর্য তার ঘরে ঢুকে আলোকে বলল। বাতি নিভিয়ে দিই? আলো মনে মনে বলল। ঘরে ঢুকতেই বাতি নেভাতে চাইছে, ব্যাটার মতলব কি? তারপর একটু ভীত গলায় বলল। আপনার ঘরে আপনি অন্ধকারে অভ্যস্ত, কিন্তু আমি তো অভ্যস্ত নই। আলোর গলার স্বর শুনে তুর্য মুচকি এসে বলল। ডার্টি মাইন্ড, মনে মনে কি ভেবেছে সেটা আমি ঠিকই বুঝেছি। আলো চোখ সরু করে বলল। বেশি বোঝে ভালো না, বেশি বুঝলে বেশি ভুল। ও তাই? হ্যাঁ তাই। ভুল দিয়ে শুরু করি তাহলে। আলো আতঙ্কিত গলায় বলল। মানে কি শুরু করবেন? আবার? আপনি আবার? আমার ঘরে তুমি অভ্যস্ত কিনা সেটা বিষয় না, বিষয় হলো আমি বলতে চেয়েছি। তুর্য একটু এগিয়ে এলো, তারপর মৃদু গলায় বলল। আমার ঘরে অলরেডি চাঁদের আলো হয়ে আলো বাসা বেঁধেছে। বাতি কেন জ্বালাবো? তুর্যের কথায় আলোর মুখে ভালো লাগার যে অনুভূতিটা দেখা গেল, সেটা মুহূর্তে সে চেপে গিয়ে বলল। সবই পয়সা বাঁচানোর জন্য ফ্ল্যাট করা। তুর্য চোখ বড় করে বলল। মাই গড, তুমি এত আনরোম্যান্টিক। বলেই আলো তুর্যর আরও একটু কাছে এসে বলল। ভালোবাসেন? তুর্য ওর কোমর জড়িয়ে ধরে বলল। বলছো না? হুম, বুঝি না। তুর্য ওর হাত টেনে ধরে বলল। চলো। তুর্যর ঘরে বেশ বড় একটা বারান্দা আছে, যেটা ওর সবচেয়ে পছন্দের জায়গা। বারান্দাটা সে নিজের পছন্দে ইন্টেরিয়র গড়িয়ে নিয়েছে। তুর্য দু হাতে আলোর চোখ ধরে ওকে সেখানে নিয়ে গেল। একটা ছোট গোল সেন্টার টেবিলের পাশে দুটো চেয়ার পাতা রয়েছে। টেবিলের সামনে দাঁড়িয়ে তুর্য হাত সরিয়ে নিতেই আলো দেখলো টেবিলের ওপর 3টে কাজ। সে প্রায় চিৎকার করে বলল। এগুলো তো ডোন্ট ফরগেট মি ফুলের গাছ। তুমি এটা খুঁজছিলে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? যাকে বউ বানাবো তার পছন্দ অপছন্দের খোঁজ রাখবো না? তোমার ইচ্ছে ছিল বিশেষ দিনে কি একজন তোমাকে এটা দিয়ে চিরদিনের জন্য মনে জায়গা করে নিক। হাউ কিউট। জন্ম থেকে। কবে থেকে আমাকে ফলো করে যাচ্ছেন? যবে থেকে তুমি 2 কাপ চা নিয়ে ছাদে আসতে শুরু করেছ। আচ্ছা, আমি তো পাবলিককে ডোন্ট ফরগেট মি গাছ দিয়ে চিরস্থায়ী হলাম, কিন্তু পাবলিক আমার জন্য কি করলো? পাবলিক কি করবে সেটা রাজপথে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন। আমি তো এসব চিরস্থায়ী ব্যাপার স্যাপারে বুঝি না। ওয়াও, সো আই হ্যাভ মেনি আদার অপশনস। আলো চোখ পাকিয়ে বলল। মেনি আদার অপশনস? সোজা ট্র্যাকের নিচে ফেলে দিয়ে আসবো। রিয়েলি? এখন কি ট্র্যাকের নিচে ফেলে দিয়ে প্রমাণ করব? না থাক, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। আই বিলিভ ইউ। ও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি। কি? আজ আমার পছন্দের শাড়িটা পরলেছে। আপনি তো এটাই চেয়েছিলেন। বাহ, ইন্টেলিজেন্ট গার্ল। তারপর আলোর দিকে ঝুঁকে বলল। আমার তো অনেক কিছুই চাইতে ইচ্ছে হয়, এই যেমন এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে কি? তুমি আমাকে শক্ত করে একবার জড়িয়ে ধরো। ধ্যাত! বলেই মুখ নামিয়ে ফেলল। এরপরই খেয়াল করলো টেবিলের ওপর বেশ কিছু বই রাখা, সবকটা হুমায়ুন আহমেদের বই। গুনে দেখলো 12টা বই আছে। সে চাপা উত্তেজনা নিয়ে বলল। এতগুলো বই? এগুলো কি আমার? আজকের দিনে আমার পছন্দ বুঝতে পারার জন্য। তুর্যর প্রতি প্রচণ্ড ভালো লাগা কাজ করতে লাগলো আলোর। বলল। আপনি আর কি কি জানেন আমার পছন্দের? যখন আস্তে আস্তে সবাই বুঝতে পারবে, যেগুলো আমি জানি না সেগুলো জেনে ফেলবো ইনশাআল্লাহ। আলো যত তুর্যকে দেখছে তত অবাক হচ্ছে। ওকে দেখে বোঝার উপায় নেই যে ও কাউকে এত গভীরভাবে ভাবতে পারে। লাইফ পার্টনার হিসেবে তুর্য অবশ্যই তার জন্য উত্তম মনে হচ্ছে। প্রথম থেকেই দুজন দুজনকে বুঝতে পারছে। এর চেয়ে ভালো আর কি হতে পারে। পরদিন সকালে ঘাড় ব্যথা নিয়ে আলোর যখন ঘুম ভাঙলো, হঠাৎ ঘাড় ব্যথা কেন হলো সেটা ভাবতেই খেয়াল করলো সে তুর্যর বুকের উপর মাথা রেখে ঘুমোচ্ছিল। বুঝতে পারলো এই জন্য বেকায়দায় ঘাড় ব্যথা হয়েছে। সে দ্রুত উঠে গেল। তুর্য তখন চোখ বন্ধ রেখেই বলল। এত তাড়াহুড়ো করে উঠছে কেন? আমি কিছু টের পাইনি, সেটা ভাবার কারণ নেই। তুমি চাইলে আরও কিছুক্ষণ ঘুমাতে পারো। আমার এত ঘুম নেই,
9:30 বাজে, অনেক বেলা হয়ে গেছে। কেউ যদি ডাকতে শুরু করে এখন। আমার বাড়ির লোক এত বেরসিক নয় যে ডেকে তুলবে। তুর্য এটা বলে শেষ করতেই দরজায় নক পড়ল। বাইরে থেকে ওর কোনো কাজিনের গলা পাওয়া গেল। এবার বুঝে গেল। এটা আমার বাড়ির লোক না, গলা শুনলে না? সে যাই হোক, উঠুন, আমি দরজা খুলছি। তুর্যর সাথে সাথে আলোর হাত টেনে ধরে চেঁচিয়ে বলল, এই কে দরজা ধাক্কায়? কি চাই? বিয়ের পরে গরম গরম খাবার খাওয়ার নিয়ম নেই। খাবার ঠান্ডা হতে হতে যখন ফ্রিজ হয়ে যাবে তখন আসবে। এর আগে ডাকলে মেরে নাক ফাটিয়ে ফেলবো। তারপর আলোকে কাছে টেনে নিয়ে বলল, আমার ঘুম শেষ না হওয়া অবধি কোথাও যাওয়া চলবে না। বেলা 11টার দিকে ওরা নাস্তার টেবিলে আসলো। ওদের দেখে সবাই মুখ চেপে হাসতে লাগলো। এক ভাবি তো বলেই বসলেন, তোমাদের তো বিয়ে হওয়া উচিত ছিল 22শে ডিসেম্বর, একটু আরাম করে ঘুমাতে পারতে। আর হলো কি না এই জুন মাসে, যখন রাত শুরু হতে হতে শেষ হয়ে যায়। হায় রে। বলে সে খুব দুঃখসূচক শব্দ করতে লাগলো। আলোর মনে হলো লজ্জায় সে মারা যাবে, অথচ তুর্যর কোনো হেলদোল নেই। উল্টো সে বলল, ভাবি, নেক্সট টাইম আর এই ভুল করো না, কেমন? ভাবি মুচকি এসে অবাক হওয়ার ভান করে বলল। নেক্সট টাইম? আলো তখন আর চোখে তুর্যকে চোখের আগুনে ভস্ম করে দিতে চাইল। তুর্য সেটা একবার দেখে বলল, হ্যাঁ ভাবি, একবার বিয়ে করে বিয়ের কিছু বোঝা যায় নাকি? কত কিছু শেখার আছে। তাছাড়া পুরুষ লোকের বিয়ে হবে 4 বার, একটা দেখি হয়। ততক্ষণে আলোর মেজাজ প্লেট আর চামচের সংঘাতে জড়িয়ে পড়ে টকাস টকাস শব্দ করতে লাগলো, আর বাকিরা হেসে গড়িয়ে পড়তে লাগলো। এমন সময় তুর্যের বাবা মোতাহার উদ্দিন ডাইনিংয়ের পাশ দিয়ে যেতে যেতে দেখলেন সবাই খুব হাসাহাসি করছে। তিনি থেমে বললেন, কিরে, খাওয়ার মাঝে এত হাসাহাসি কিসের? চুপ করে খাও সবাই। খাওয়াটা একটা ইবাদত, সেটা ভুলে যাস না। তুর্যর ভাবি তখন বলল, চাচা যান, সূর্য বলছিল 4টা বিয়ে করবে, একটাতে নাকি কিছু বুঝতে পারছে না। পাত্রী দেখা শুরু করব নাকি আবার? বাবার সামনে তুর্য কিছু বলবার সাহস পেল না, কিন্তু মোতাহার উদ্দিন হাসি চেপে বললেন, বিয়ে করেছো কয়েক ঘন্টা হয়েছে মাত্র, এখনই এ ধরনের তামাশা কেন? আলো বেচারা তো মন খারাপ করবে। বলেই তিনি সেখান থেকে চলে গেলেন। ভাবি তখন বললেন, এই তুর্য, তোর বাবার কি হয়েছে রে? আসার পর থেকে ওনাকে কেমন যেন মনে হচ্ছে, ঠিক বোঝা যাচ্ছে না। কিছু একটা নিয়ে খুব টেনশন করছে, এটা বোঝা যাচ্ছে। মনে হয় অফিসের ঝামেলাটা নিয়ে টেনশন করছে। চিরগের অফিসে একটু ঝামেলা হচ্ছে, সেটা নিয়েই টেনশন যাচ্ছে একটু। ও, রিসেপশনে আলো তার নিজের পছন্দের শাড়িতে সেজেছে। তুর্য অবাক হয়ে বলেছিল, মাই গড, আমার মাইন্ড পড়ছে নাকি? আলো মুচকি এসে বলল, পৃথিবীর সকল স্ত্রী তার হাজবেন্ডের মাইন্ড পড়ার ক্ষমতা নিয়ে জন্মায়। শিট, সবই আমাদের পাঁচরের বাঁকা হাড় দিয়ে আমাদের তৈরি করার ফল। আর এই জন্যই সহ্য হোক বা না হোক, 4টে অনুমতি থাকার পরও একটা দিয়ে জীবন পার করতে হয়। আহারে পুরুষ। আসলে আল্লাহ পাক জানেন, ষাঁড়ের মতো ঘাটতারা পুরুষদের কন্ট্রোল করার জন্য মেয়েদেরকে বাঁকা হাড় দিয়ে গড়তে হবে। আলো আর তুর্য দুজনেই বুঝে গেছে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা চমৎকার, তাই তাদের জীবনটা চমৎকারভাবেই শুরু হলো। কিন্তু এই চমৎকার ভাবটা যে অতি ক্ষণকালীন সময়ের জন্য, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তাদের বিয়ের কিছুদিন পরই ঘটে গেল ওদের জীবনের সবচেয়ে বড় অঘটন। তুর্যর বিয়ের কিছুদিন পর এক সকালে সবাই নাস্তা টেবিলে বসেছে। মোতাহার উদ্দিন অন্যান্য দিনের চেয়ে আজ যেন একটু বেশি চিন্তিত অবস্থায় আছেন। তাকে দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমননি। তুর্য বলল, বাহ, তোমার কি শরীর খারাপ লাগছে? মনে হচ্ছে রাতে ঘুমাওনি। ওই কদিন ধরে ঘুম হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে অত্যন্ত টেনশনে আছো। কদিন ধরে কি নিয়ে এত টেনশন করছি আল্লাহ জানেন, আমাকে তো কিছুই বলছে না। এভাবে চেপে রেখে রেখে কখন যেন শরীরটা দুম করে খারাপ করে বিছানায় পড়ে যাবে। কিছুদিন আগে যে চট্টগ্রাম গেল, সেখান থেকে ফেরার পর কি যে হলো আল্লাহ জানেন। কিছু বলেও না, শুধু টেনশন করে। টেনশন করে করে শরীর কত খারাপ করে ফেলেছে। বিয়ের পুরো সময়টা ধরে থম মেরে ছিল, আর ইদানিং তো আরো বাজে অবস্থা। না বললে বুঝবোটা কি? মোতাহার উদ্দিন চুপ রইলেন। তুর্য বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বুঝলো বিষয়টা গুরুত্বপূর্ণ, অথচ বাবা কাউকে বলবারও সাহস পাচ্ছে না।
সে মাকে থামালো। তারপর খাওয়া শেষ করে বাবার সাথে তার ঘরে গিয়ে বসলো। বলল, বাবা, তুমি কিছু একটা নিয়ে ভয়ানক দুশ্চিন্তায় আছো, কিন্তু কাউকে কিছু বলতে পারছো না। কোনো কিছু না ভেবে আমাকে এখনই বলে ফেলবে। কি সেটা? মোতাহার উদ্দিন ঘামতে লাগলেন। বুঝলেন এখন আর চুপ থাকা যাবে না। তাছাড়া এখন আর চেপে রাখার মতো পরিস্থিতিও নেই। যে কোনো মুহূর্তে ঝামেলা এসে উদয় হয়ে যেতে পারে। স্ত্রী পুত্রকে বলে রাখলে বরং কিছুটা প্রস্তুতি নিয়ে রাখা যাবে। তিনি বলতে শুরু করলেন, চেপে রাখার মতো শক্তি বা পরিস্থিতি কোনোটাই এখন আমার নেই। তাছাড়া এই মুহূর্তে বলতে না পারলে ঝামেলা বরং বাড়বে। কিন্তু তোদের বাবা, আমি তো তোমারই ছেলে, এত কিছু ভাবার দরকার নেই, বলে ফেলো। তোমার মা তো বললই, চট্টগ্রাম থেকেই আমি টেনশন সাথে নিয়ে এসেছি। ওখানে আমি অফিসের কাজে গিয়েছিলাম 1 সপ্তাহের জন্য। হোটেলে উঠবার কথা ছিল, কিন্তু ওখানকার অফিসের ম্যানেজার জামাল উদ্দিন কোনোভাবেই উঠতে দিলেন না। তার বাসায় নিয়ে গেলেন। বাসাটা বেশ বড়, বিশাল বাংলো বাড়ির মতো। দেখলেই মন ভালো হয়ে যায়। তার বাসায় তার স্ত্রী, 2 ছেলে সহ তার বোন থাকতো, আর 2 সন্তান নিয়ে। এত মানুষের ভিড়ে আমি উটকো ঝামেলা হতে চাইলাম না, কিন্তু জামাল আমাকে কিছুতেই ছাড়লো না। বর্ষাকাল তখন বৃষ্টি হয়। আমি ওর বাসায় ওঠার পরদিন বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম অফিসে যাবার পথে। সেই ভেজা নিয়েই অফিস করলাম। দুপুরের পর থেকেই দেখলাম গা গরম হতে শুরু করেছে। বাসায় ফিরলাম প্রচণ্ড জ্বর নিয়ে। অসুখ বিসুখ আমার শরীরে সয় না, খুব অল্পতেই একেবারে কাহিল হয়ে যায়, সেটা তো তোমরা জানোই। জ্বরে একেবারে অচেতন হয়ে গেলাম। ওরা আমার বেশ যত্ন করলো। আসলে অচেতন অবস্থায় কে যত্ন করেছে আমি তাও জানি না। যখন একটু হুঁশে থাকতাম তখন তোমার মায়ের সাথে কথা বলতাম। তোমার মা তো আমাকে জানে, তাই আমি যে এতটা অসুস্থ হয়ে পড়েছি সেটা বলিনি, শুনলে ভীষণ অস্থির হয়ে পড়বে। 3 দিন পর জ্বর কমতে শুরু করলো। আমার শরীর ততদিনে একেবারে দুর্বল। জামালি আমাকে সব এগিয়ে দিত। ওর স্ত্রী 2 একবার সামনে পড়লেও ছেলেরা কখনো কাছে ভেরেনি। তবে বোনের ছেলেটা আসতো সব সময়, মাঝে মাঝে বোনটাও আসতো। জামালের উপর খুব কৃতজ্ঞ হয়ে পড়েছিলাম ওই মুহূর্তে। মনে হয়েছিল সে জোর করে বাসায় এনে আমার কত বড় উপকার করলো। হোটেলে থাকলে এই শরীর নিয়ে কি অবস্থা হতো কে জানে। কিন্তু আমি যেদিন চলে আসবো তার আগের দিন জামালের প্রতি এই মনোভাব জামাল সম্পূর্ণরূপে বদলে দিল। আমি বিস্মিত হয়ে দেখলাম জামালের এই ভদ্র চেহারার পুরোটাই একটা মুখোশ, যার পেছনে কি ভয়ানক এক পিশাচ বাস করে। তুর্য পিনপতন নীরবতায় অপেক্ষা করতে লাগলো বাবা কি বলে সেটা শোনবার জন্য। মোতাহার উদ্দিন কিছুক্ষণ থেমে থেকে দম নিয়ে আবার শুরু করলেন, জামাল আমাকে সরাসরি বলল, আর কি আগামীকাল ঢাকায় ফিরে যাচ্ছেন? হ্যাঁ, কাজ তো তেমন কিছু দেখতে পারলাম না, তবে শরীরের সাথে আর কিছু পারছি না, তাই ঢাকায় গিয়ে আবার কিছুদিন পর ব্যাক করব। তাহলে যাবার আগেই কাজটা করে যান। কি কাজ? আমার বোনকে বিয়ে। মানে? আমার বিধবা বোনটা তো এতদিন এমনি এমনি আপনার সেবা করেনি, সেটা বুঝতে হবে না? আমার তখন রাগে ঘাম ছুটে গেল। বললাম, কি সব বলছো জামাল? না বোঝার কিছু নেই স্যার। আমাদের এই বাড়িটার আশেপাশে খুব একটা মানুষ থাকে না, খুব অল্প যারা থাকে তারা গত কয়েকদিনে দেখেছে আমার বিধবা বোনটা আপনার কি সেবাটাই না করেছে। একটা মেয়ে নিশ্চয়ই বিনা কারণে একটা পরপুরুষকে ফ্রি সেবা করবে না। সবাই বুঝে গেছে আপনার সাথে আমার বোনের কিছু একটা আছে। এই নির্জন বাগান বাড়িতে শহরের সামর্থ্যবান মানুষ তো এমনি এমনি থাকতে আসে না। আপনিও যে কিছু একটা লোভে এসেছেন সেটা বুঝতে কারো বাকি নেই। এই পর্যায়ে এসে জামালের কথায় আমার চারপাশ অন্ধকার হয়ে আসতে লাগলো। জামাল তখনও বলতে থাকলো, স্যার আমার বোনটা অনেক সুন্দরী। অল্প বয়সে জামাইটা মারা গেল। ছোট ছোট 2টা ছেলে মেয়ে আছে, তাদের একটা ভবিষ্যৎ আছে না? আমার মা বাবা কেউ বেঁচে নাই, বোনের ভালো তো আমাকেই দেখতে হবে, তাই না? স্যার কিছু বলতেছেন না যে? আমি সারা জীবন নির্ভেজাল শান্তিপ্রিয় মানুষ ছিলাম। আমার সাথে এমন একটা শয়তানি আমি মেনে নিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম আমি এখন ঘোর বিপদে পড়তে যাচ্ছি। যতটা সম্ভব শক্ত থাকতে হবে, ভেঙে পড়লেই পেয়ে বসবে জামাল। অনেক সাহস সঞ্চার করে বললাম, জামাল তুমি কি সব আবল তাবল বলছো, বুঝতে পারছো? আমি সব বুঝেই বলছি স্যার। আমি পুলিশ ডাকবো। পুলিশ ডেকে কোনো লাভ নেই স্যার। আমার 2 ছেলেকে তো দেখছেন, তারা পড়ালেখা কিছু করে না, করে ছাত্র রাজনীতি। সরকার তার পালিত ছেলেপেলেদের কতটা শেল্টার দেয় সেটা তো আপনি জানেনই। সরকারের অতি তুচ্ছ কাজেও তারা হেলমেট পরে দেশীয় অস্ত্র হাতে রাজপথে নেমে পড়ে। এই পুরো চট্টগ্রাম তাদের নামের প্রভাব প্রতিপত্তিতে কাঁপে। আমার শালাও সরকার দলের বড় নেতা। পুলিশ আমাদের হাতের মুঠোয় আছে। আপনি তো এখানে থাকেন না, তাই কিছু জানেন না। আপনার না বলার যে কোনো অপশন নেই, আশা করি সেটা বুঝতে পারছেন। জামালের কথায় আমার পায়ের তলা থেকে পুরোদমে মাটি সরে গেল।
বুকে চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলাম। পুরোপুরি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। জামাল আমার অবস্থা টের পেয়ে বলল, স্যার কি ভয় পেলেন? ভয় পাবেন না, আমার বোন খুবই ভালো, তার ছেলে মেয়ে দুইটাও ভালো। আপনার সম্পর্কে সব জেনেও সে আপনাকে খুব পছন্দ করে ফেলেছে। বুঝতেই পারতেছেন সে কত ভালো। সে নিজেই আমাকে বলেছে সে আপনাকে বিয়ে করতে চায়। আমার বোনটা আমার কলিজার টুকরা। সে একটা কিছু চাবে আর আমি দিব না, তা তো হতেই পারে না। স্যার কাজে কি এখনই ডাকবো? আমি কপালের ঘাম মুছে বললাম, তুমি যতই ভয় দেখাও কাজ আসবে না, আমি এসব কিছুই করব না। বলে পকেট থেকে ফোন বের করতেই সে ছো মেরে ফোনটা নিয়ে নেয়। তারপর সেটা বন্ধ করে দিয়ে বলল, স্যার আমি আপনাকে এখনো কোনো ভয় দেখাই নেই। দেখালে বলতাম আমার শালাবাবু তার দলবল নিয়ে আশেপাশেই অবস্থান করতেছে, আর আমার ছোট ছেলেটা গতকাল ঢাকায় চলে গেছে। সে আপনার ছেলের ডিটেলস নিয়েই গেছে। ছেলেটা আবার আমার মতো মায়ের শরীর নিয়ে জন্মায় নেই। ঢাকায় তার মতোই দয়ামাহীন কয়েকজন বন্ধু আছে যারা চোখ বন্ধ করে মানুষের বুকে, বুঝতেই পারছেন। মনে হয় আর বললাম না। আমি কিন্তু এগুলো কিছুই বলে আপনাকে ভয় দেখাইনি, আপনি ভয় পাবেন না। কাজী রাখি স্যার। আমি তখন জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই দেখলাম আমি বিছানায় শুয়ে, আর আমার পাশেই জামালের বোন বসে আছে। আমার চোখ মেলতেই সে বলল, আপনি এখন কেমন আছেন? এত ভয় দেখিয়ে দিয়েছেন না। আমি লাফিয়ে উঠেই বললাম, আপনি এখানে কি করছেন? বের হন এখান থেকে। ও মা, এটা তো আমার ঘর, আর আমার ঘর থেকে আমাকেই বের করে দিচ্ছেন? আমি তখন খেয়াল করলাম ঘরটা আমার পরিচিত নয়। আমি দ্রুত উঠে বের হতে গেলে সে বলল, দরজা খুলে বাঁচতে পারবেন ভেবেছেন? আপনি জানেন না দরজার ওপাশে কি আছে। আমি থমকে গেলাম। সে বলল, বাহিরে এলাকার লোকজন বসে আছে, দরজা খোলা মাত্রই কি হবে আশা করি বুঝতে পেরেছেন। আপনার কেন আমার সাথে এমন করছেন? আমি নির্ভেজাল মানুষ, আমার একটা পরিবার আছে, স্ত্রী সন্তান আছে। আপনি সব জেনেও কেন আমাকে এভাবে ফাঁদে ফেলছেন? কি করব বলুন, আপনাকে আমার খুব পছন্দ হয়ে গেছে, আর যা একবার আমার পছন্দ হয়ে যায় তা আমি চাই। আমি বুঝে গেলাম আমার বাঁচার কোনো উপায় নেই। তুর্য আতঙ্কিত হয়ে শুকনো গলায় বলল। তারপর? আর এমন সময় কলিং বেল বাজল। মোতাহার উদ্দিন চমকে উঠলেন। তিনি আতঙ্কিত গলায় বলল, ওই যে ওরা কারা? বাসার পরিবেশ এই মুহূর্তে ভয়ঙ্কর। সবাই ড্রয়িং রুমে বসে আছে। 15 মিনিট আগে এক মহিলা এসেছে, যার সাথে দুটো বাচ্চা। মেয়েটা মনে হয় এখনও স্কুল শেষ করেনি, বা মাত্রই শেষ করেছে টাইপ। আর ছেলেটার 7 থেকে 8 বছর বয়স হবে। খুব স্বাস্থ্যবান, দেখে বোঝা যাচ্ছে খুব দুষ্টু আর পেটুক। বাচ্চা দুটো যে ভদ্রমহিলার সেটা বলের অপেক্ষা রাখছে না। এদের কাউকে বা আমরা চিনি না। ভদ্রমহিলা তার সন্তান এবং লাগেজ আর ব্যাগপত্র নিয়ে কিছু না বলে সোজা ভেতরে ঢুকে পড়েছেন। ঢুকে যা বলেছে তা শুনে সবার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মোতাহার উদ্দিনের মুখে কোনো কথা নেই, আর তারান্নুম হোসেন কিছুই বুঝতে না পেরে নির্বাক অবস্থায় আছেন। তুর্য বুঝতে পারলেও কি হচ্ছে, তবে এই পরিস্থিতিতে কি করণীয় সেটা বুঝে উঠতে পারছে না। তারান্নুম হোসেন স্বামী সন্তানকে চুপ থাকতে দেখে আতঙ্কিত গলায় বললেন, এরা কারা? কি বলছে এসব? তুর্য তার পাশে গিয়ে বলল, মা ঘরে চলো, আমি তোমাকে সব বলছি। সব বলছি মানে? তার মানে এরা যা বলছে সব সত্যি? আমি বলছি তো, তুমি ঘরে এসো। বলছি আমি তোমাকে। না, ঘরে যাব না, যা বলার এখানেই বল। কিন্তু তুর্য কিছু বলার আগেই আগন্তুক ভদ্রমহিলা মোতাহার উদ্দিনের দিকে ইঙ্গিত করে বললেন, আপনি এখনো কাউকে কিছু জানাননি? ওদের বলুন আমি কে। আমি যা বলেছি সবটাই সত্যি বলেছি, বলুন। মোতাহার উদ্দিন কিছু বলতে পারলেন না। তিনি প্রচণ্ড অসহায় বোধ করেছেন। বুকের বাঁ পাশে চাপ অনুভব হচ্ছে। মহিলা ছেলেটা তখন লাগাতার বলেই যাচ্ছে, মা আমার খিদে পেয়েছে, আমি কিছু খাবো। প্লিজ মা, আন্টিকে বলো না আমাকে কিছু খেতে দিতে। পাশ থেকে তার বোন খুব সহজ আর রেনরেনে গলায় বলল, জাওয়াত, এমন করছিস কেন? দেখছিস না এ বাসার সবাই কেমন ট্রমায় আছে? তারা এখন নাস্তা দিতে পারবে না। কিন্তু আমার তো খিদে পেয়েছে। মেয়েটা ব্যাগ থেকে একটা বিস্কিটের প্যাকেট আর জুস বের করে দিয়ে বলল, এখন এটা খেয়ে নে, নাস্তা পরে দেখা যাবে। জাওয়াত বিনা বাক্যে খাওয়া শুরু করলো। সে খাচ্ছে আর বিস্কিটের গুঁড়ো সারা ঘরে ফেলছে। তুর্য দাঁতে দাঁত চেপে বলল, মা এই ভদ্রমহিলা যা বলছে সত্য বলছে, তুমি সব জানো।
বাবা চিটাগং যাবার পর এক সপ্তাহ আগে বাবাকে উনি ট্রাপে ফেলে, বিয়ে পর্যন্ত টেনে নিয়ে গেছে। একটু আগেই বাবা আমাকে সব বলেছে। এখানে বাবার কোনো ইচ্ছে ছিল না, বাবাকে 100% ট্রাপে ফেলে ওরা। এদের স্বার্থসিদ্ধি করেছে। ছেলের কথায় তারান্নুম হোসেনের মাথা চক্কর দিতে লাগলো। আগন্তুক ভদ্রমহিলা তখন গলার আওয়াজ একটু তুলেই বললেন, বিয়েটা যেভাবেই হোক হয়েছে, এটাই বড় এবং শেষ কথা। এক সপ্তাহ অনেক দীর্ঘ সময়, আমি আর সময় দিতে পারছি না। আমার কথা কেউ কানেই তুলছিল না, তাই বাধ্য হয়েই এখানে চলে আসতে হয়েছে। তারপর তারান্নুম হোসেনের দিকে তাকিয়ে বলল, সংসার আপনি একাই করবেন তা তো হয় না, স্বামীটা তো আমারও। মোথার উদ্দিন এবার ধৈর্যহারা হলেন একটু, বললেন, বেশি বাড়াবাড়ি করো না জুলি। বাচ্চাদের সামনে কি সব বলছো, হুঁশ আছে কোনো? হুঁশ থাকবে না কেন? ওদেরও তো সব জানা উচিত। তাছাড়া থাকবার জন্য এখনও আমাদের কোনো ঘর দেখিয়ে দেওয়া তো দূরে থাক, অভ্যর্থনাই তো জানাচ্ছেন না কেউ। কথা বলবোটা কোথায় তাহলে? তারান্নুম হোসেন নিজের ঘরে চলে গেলেন। এখানে দাঁড়িয়ে থেকে এসব সহ্য করা সম্ভব হচ্ছে না তার। দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। কি হয়ে গেল এসব? তুর্যর বাবা অত্যন্ত ভদ্র ও শান্ত মেজাজের মানুষ। তার চরিত্রে কখনোই নারীলোভ ব্যাপারটা ছিল না। সাত চড়ে রা কাটে না টাইপ মানুষ, আর সেই মানুষটা এমন একটা কাজ করলো, এও কি সম্ভব? কাউকে কি তবে আর বিশ্বাস করা যাবে না? সমাজের মুখ দেখাবে কি করে? ছেলের বিয়ের 2 দিন না যেতেই বাবার নতুন বউ এসে হাজির। আলোর পরিবার কি বলবে? লোকের হাসির খোরাক হয়ে গেল। তার মাথা কাজ করছে না, মরে যেতে ইচ্ছে করছে এক্ষুনি। এদিকে আলো আছে কিং কর্তব্য বিমূঢ় হয়ে। সে কোন দিকে যাবে, কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন ভয়ঙ্কর উদ্ভট ঘটনার সম্মুখীন সে কোনো দিন হয়নি, তাই কি করা উচিত এখন তা বুঝে আসছে না। বোকার মতো দাঁড়িয়ে থেকে দেখে যাচ্ছে সব। জুলি নামের ভদ্রমহিলা ভাবলেশীনভাবে বসে আছে, যেন কিছুই সমস্যা নেই, বরং ভেতরে ভেতরে মজাই পাচ্ছে। মহিলার মেয়েটার ভাবগতিক কিছু বোঝা যাচ্ছে না। আসার পর থেকে ফোন টিপে যাচ্ছে। মাঝে একবার আলোর কাছে ওদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেয়েছিল। আলো মুখ কঠিন করে বলেছে, আমাদের ওয়াইফাই নেই। মেয়েটা ড্যাম কেয়ার ভাবে হেসে বলল, সমস্যা নেই, একটু পরে ঠিকই দিবে। আলো বুঝতো এই মেয়ে ছোট হলে কি হবে, পাক্কা ঝালমরিচ। আর জাওয়াদ মোট কাটা আসার পর থেকে নড়াচড়া করেই যাচ্ছে, আর একটু পর পর ব্যাগ থেকে এটা সেটা বের করে খাচ্ছে। ওরা কি আস্ত মুদির দোকান ব্যাগে ভরে ঘাড়ে নিয়ে ঘুরে বেড়ায়? খাবার বের হয়ে যাচ্ছে। আর FM রেডিওর অ্যাডের মতো একটু পরপর বলে যাচ্ছে, মা ওরা আমাদের কিছু খেতে দিচ্ছে না কেন? আরে রাক্ষস, তোকে কি খেতে দিবে? তোর এই খিদে ইহকালে মিটবে বলে তো মনে হচ্ছে না। ও যখন জাওয়াদের দিকে তাকিয়ে এসব ভাবছিল, তখন জুলি বলে উঠল, তুমি নিশ্চয়ই তুর্যের বউ? আলো চমকে উঠে জুলির দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। জুলি বলল, আমার ছেলের দিকে এভাবে তাকিয়ে আছো কেন? অনেকক্ষণ ধরে এসেছি, কিছু খেতে না দেওয়াটা অভদ্রতা। তারপর আমার ছেলেটার খিদে লেগেছে, বারবার খেতে চাইছে দেখেও চুপ আছো, আশ্চর্য। আপনি আমাকে চিনলেন কি করে? এত অবাক হবার কিছু নেই, আমি তোমাদের সবাইকে চিনি। নিজের অধিকার আদায় আমাকে আটঘাট বেঁধেই তো নামতে হবে বলো। সেই চিটাগং থেকে সারা রাত লম্বা জার্নি করে এসেছি, আমাদের সবারই খিদে পেয়েছে। ছেলের বউ হিসেবে তোমার উচিত আমাদের খাবারের ব্যবস্থা করা। আলো বুঝতে পারলো এই মহিলা নিতান্তই অভদ্র একজন, নইলে এমন পরিস্থিতিতে নির্লজ্জের মতো খাবার চাইতে পারে। সে বলল, আমাদের সকালের নাস্তা করা শেষ, বাসায় আর কোনো খাবার নেই। জুলি মুচকি হেসে বলল, আমাকে তুর্যর মা পাওনি, আমি জুলি। দরকার হলে পেটের ভেতর থেকে খাবার বের করে আনতে জানি। যাও নাস্তার ব্যবস্থা করো। আলো আর এক মুহূর্ত দাঁড়াল না, ভয়ে এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। জুলি তখন কাজের মেয়েটাকে বলল, বাসায় ডিম আছে? আমার ছেলেকে 2টা ডাবল ডিমের পোচ, 1 গ্লাস গরম দুধ আর 5টা পরোটা ভেজে দাও। আর আমাদের দুজনের জন্য 3টা করে পরোটার সাথে একটা করে ডিম পোচ হলেই হবে। সাথে কিছু আমন্ড আর কাজু বাদাম দেবে জাসিয়ার জন্য। আর হ্যাঁ, আমি খিদে সহ্য করতে পারি না, জলদি করবে। মেয়েটা মাথা হেলিয়ে সায় জানিয়ে চলে যেতেই জুলি উঠে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। এমন সময় তুর্য এসে বলল, আপনার কথা আজ সকালে বাবা আমাকে সব বলেছে। আপনি যে নিজেকে বাবার স্ত্রী বলে দাবি করছেন, আপনাদের তো বিয়ে হয়নি, কেবল কাবিন হয়েছে। তবে বাবাকে ভয় দেখিয়ে বাধ্য করে এসব করেছেন। কাবিন হলে বিয়ের আর বাকিই থাকে কি? থাকে, বাকি থাকে,
কবুল না বলা পর্যন্ত শরীর মোতাবেক আপনি কারো স্ত্রী বলে সরাসরি দাবি করতে পারবেন না। সেটা আদালতের কাছে কোনো বিষয় নয়, তারা দেখবে প্রমাণ, আর প্রমাণ তো আমার আছেই। তুর্য কিছু বলতে যাবে তার আগেই জুলি বলল, আমার এখন এসব বাজে আলোচনা করার মোড নেই, যথেষ্ট টায়ার্ড আমি, বিশ্রামের দরকার। আমাদের ঘরটা দেখিয়ে দাও। আমাদের বাড়িতে এক্সট্রা কোনো ঘর নেই। তাহলে কি সরাসরি তোমার বাবার ঘরেই উঠবো? তুর্য বুঝতে পারল এই মহিলাকে কাবু করা এতটা সহজ হবে না। বাবার কাছ থেকে যা শুনেছে তাতে তো জেনেছেই এর পুরো পরিবারই সন্ত্রাসী, তাই হুট করে ঝামেলায় জড়ানোটা ঠিক হবে না। মাথা ঠান্ডা রাখতে হবে। সে কাজের মেয়ে হালিমাকে ডেকে পড়ল, গেস্ট রুমটা কোন থেকে এদের বলে দে। বলে দে, এসেই কোনো ঝামেলা বাঁধাতে বাধ্য করো না আমাকে। ভদ্রতা দেখাচ্ছি বলেই ভেবো না সেটা দেখেই যাব। আমার সাথে অভদ্রতা করলে অভদ্রতা কাকে বলে সেটা হাড়ে হাড়ে টের পাইয়ে ছাড়বো। হালিমা, ব্যাগপত্রগুলো রুমে দিয়ে আয়। সূর্যর সামনে দিয়ে গড়গড় করে জুলি তার ছেলেকে নিয়ে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। তার মেয়েটা পেছন পেছন যেতে যেতে তুর্যর সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি তুর্য ভাইয়া, স্মার্ট লোকের সাথে খেলতে গেলে আগে নিজেকে স্মার্ট হতে হয়। এমন গুড বয় টাইপ ইমেজ গার্লফ্রেন্ডদের জন্য, প্রতিপক্ষের জন্য না। বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। উত্তর শোনবারও প্রয়োজন মনে করল না। তুর্যর ভয়ানক মেজাজ খারাপ হলো। এই এতটুকুন পিচ্ছি একটা মেয়ে পর্যন্ত তাকে কথা শুনেছে, আর সে কোনো জবাবও দিতে পারল না। আজকের বিকেলটা বেশ ঝলমলে। ছাদে বসে চায়ের কাপে দারুণ একটা আড্ডা জমে যেত, কিন্তু বাসার পরিস্থিতির কারণে ঝলমলে বিকেলটাকেও ভালো লাগছে না কারো। পুরো বাসা জুড়ে মনে হচ্ছে কারফিউ চলছে। কেমন থমথমে পরিবেশ বিরাজ করছে। তারান্নুম হোসেন বিছানায় এলিয়ে আছেন, স্বামীর সাথে কথা বলা বন্ধ। মোতাহার উদ্দিন আছেন পুরোপুরি বিবর্ণ অবস্থায়। চুপচাপ ঘরে বসে তিনি ভাবনার জালে জড়িয়ে আছেন। জুলি আর জামাল যেদিন জোর করে তাদের কাবিন করলো, সেদিন কাবিন করার পর মোতাহার উদ্দিনের কি হলো, হঠাৎ সাহস সঞ্চার করে বলেন, অফিসে তার খুব জরুরি মিটিং আছে, না গেলেই নয়, এক্ষুনি যেতে হবে, কাজটা সেরেই ফিরে আসবে। কাবিন হয়ে গেছে বলে জামাল ব্যাপারটাকে একটু শিথিল ভেবেছিল। তাছাড়া মোতাহার উদ্দিন খুবই সরল মানুষ, তার উপর শখে আছেন, তাই উল্টাপাল্টা কিছু করতে পারেন বলে ভাবেননি জামাল। তবে সাথে করে দুজন লোক সে ঠিকই পাঠিয়েছিল। মোতাহার উদ্দিন অফিসে গিয়ে ওই মূর্খ গাধা দুটোকে মিটিংয়ের কথা বলে খুব সহজেই বোকা বানিয়ে ঢাকা ফিরে এসেছিলেন। তবে তার আগে চট্টগ্রাম থানায় একটা ডিজি করেছেন। ডিজি করে গাড়িতে ওঠার 2 ঘন্টা পরে জামাল ফোন দেয়। তিনি শীতল গলায় জামালকে বলেছে, আমি থানায় জেডি করে এসেছি তোমাদের সবার নামে, পারলে থানায় গিয়ে দেখে এসো। আমার বা আমার পরিবারের কারো যদি। তারপর ঢাকায় এসে এখানেও ডিজি করেছেন। এরপর জামাল কিছুটা থামলেও জুলিকে থামানো যাচ্ছিল না। সে ফোন দিয়ে স্ত্রীর অধিকার চেয়ে চেয়ে মাথা খারাপ করে ফেলেছে। মামাবাড়ির আবদার আর কি। বিষয়টা নিয়ে কোর্টে যাব শুনেই ছেলে মেয়ে সহ বাসায় এসে উঠেছে চর দখল করার মতো আমাকে দখল করতে। ইয়াং বয়সে বেশ হ্যান্ডসাম স্মার্ট ছেলে ছিলাম। মেয়েরা প্রতিনিয়তই প্রেমে পড়ে যেত। কী কী সব রোমান্টিক বিনোদনে ভরপুর দিন দেখতে হয়েছে। তখন কিন্তু এই বয়সে এসে যেটা দেখতে হচ্ছে তা রীতিমতো অভাবনীয় এবং ভয়ঙ্কর। আজকাল বয়স্ক লোকের প্রেমে পড়াটা ফাতরা মেয়েদের ট্রেন্ড হয়ে দাঁড়িয়ে গেছে। ফেসবুক ভর্তি এসব নোংরামি দিয়ে। আর সেই নোংরামি আমার লাইফে এসে জুটতে হলো। সিঙ্গেল থাকলে তাও না হয় মানা যেত। উফ, জীবন আমাকে এমন সংকটে কেন যে ফেলে দিল। তুর্য এসে মোতাহার উদ্দিনের পাশে বসে বলল, বাবা কি করবে এখন ভেবেছে কিছু? কি আর ভাববো, কোর্টে যেতে হবে। ওর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বললে, তার কি এত সহজে মেনে নেবে? ওরা এক্ষুনি কিছু করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। দুর্জন যতই বড় বড় কথা বলুক, সাহস দেখাক, আসলে সাহস তাদের লেজের ডগায় থাকে। সামনে নির্বাচন, তাই এই মুহূর্তে ওরা আমাকে তেমন ঘাটাবে না। কিন্তু সমস্যা জুলিটাকে নিয়েই। ও উল্টাপাল্টা বলে জট পাকিয়ে ফেলতে পারে। আর আমাদের সমাজ এবং আইন ব্যবস্থা এসব ক্ষেত্রে মেয়েদের কথাকেই সত্য বলে মনে নেয়। পুরুষও যে নির্যাতনের শিকার হতে পারে সেটা কেউ মানতেই মনেই করে না। তবে আশার ব্যাপারে একটা আছে, কিন্তু সেটা আসলেই আশার কিনা সেটাই প্রশ্ন। কি? চট্টগ্রাম থানায় যখন ওদের নামে জিডি করলাম তখন পুলিশ অফিসার বলেছিল কোনো রকম কিছু হলেই যেন তাদের জানাই, কারণ জুলির নামে অলরেডি একটা ভয়ঙ্কর রিউমার আছে। শুধু প্রমাণের অভাবে তারা কিছু করতে পারেনি। কি রিউমার বলতে চাইলে বলল জুলির হাজব্যান্ড নাকি মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে, আর সেটা জুলি নিজেই করেছে।
রাজনৈতিক পরিবার আর জুলির শ্বশুরবাড়ির লোকেরা সাধারণ দুর্বল পরিবার বলে ব্যাপারটা তারা সহজে ধামাচাপা দিতে পেরেছিল। এখন সেটা যদি সত্য হয় আর কোনোভাবে যদি প্রমাণ করা যায়, তাহলে আমার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। তুর্য চমকে উঠল। বাবা তো ভয়ানক ক্রিমিনাল পরিবারের সাথে জড়িয়ে গেছে, বের হবে কি করে? হঠাৎ তার এক কলিগের কথা মনে পড়ল। বলল, বাবা টেনশন নিও না, আমি দেখছি পুরো ব্যাপারটা। আমার কলিগ ফাতিম ভাইয়ের মা বেশ নাম করা একজন লয়ার, তার সাথে আমি কথা বলবো। ইনশাআল্লাহ তিনি সব সামলে নিতে পারবে। ঠিক আছে, কিন্তু তোর মাকে সামলাবে কে? সে তো কারো কথাই শুনছে না, বাপের বাড়ি চলে যাবার হুমকি দিচ্ছে। আর সে চলে গেলে যে জুলির জন্য মাঠ ফাঁকা হয়ে যায় সেটাও বুঝতে পারছে না। সেই মুহূর্তে চা নিয়ে আলো ঘরে ঢুকে বাবার কথা শুনে বলল, জুলিয়ানটিকে যা দেখলাম তাতে গোল দেবার জন্য ফাঁকা মাঠের প্রয়োজনই পড়বে না তার। মুখ তো নয় যেন আস্ত তলোয়ার, যা বলে সামনে দাঁড়ানো মানুষকে একেবারে কেটে এফোর ওপর করে ফেলে। আর ওনার মেয়েটাও যেমন গাছ তেমন তার ছায়া। তারান্নুম হোসেন বললেন, এর একটা ব্যবস্থা না হওয়া অবধি আমার কাছে এসে তোমরা এভাবে ভেজার ভেজার করবে না। অন্য কোথাও যাও, মাইগ্রেনের যন্ত্রণায় আমার মাথা ফেটে যাচ্ছে। মা চাটা খেয়ে নিন, ভালো লাগবে। আর জুলিয়ানটিকে আমি দেখে নেব, তবে উনি খুব ডেঞ্জারাস মহিলা তো, একা দেখতে ভয় লাগে। আপনি যদি একটু সাহায্য করতেন। কি লাগবে এসে বলবে, মানা করছি নাকি? মোতাহার উদ্দিন হাসলেন, মনে মনে বললেন, আল্লাহ সহায় হোক। সবার চা খাওয়া হয়ে গেলে আলো ড্রয়িং রুমে বসে ফেসবুক স্ক্রল করতে লাগলো। আসলে ফেসবুক দেখাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো উড়ে এসে জুড়ে বসতে চা, উদ্বাস্তুগুলো কি করছে সেই গতিবিধি ফলো করা। এমন সময় জুলি এসে আলোকে বলল, তোমরা কি বিকেলে চা খাও না, নাকি ভদ্রলোকেরা যে খায় সেটাও জানো না? চা খাওয়ার মতো ভদ্রলোক সত্যি আমরা নই, তবে হ্যাঁ দিনে 3 থেকে 4 বার তো আমাদের চা পান করতেই হয়। চা পান করা ভদ্রলোক তো আমরাই বটে। জুলি দাঁতে দাঁত চেপে অপমানটা হজম করলো, বলল, অন্যের কথা না শুধরে নিজের আচরণ শোধরাও, নয়তো ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই হবে না। আপনার মতো মানুষের সাথে যার পরিচয় বা উঠাবসা হয়েছে তার জীবন আলোকিত হবার কথাও না। জুলি খুব রুড় গলায় বলল, চ্যাটাং চ্যাটাং কথা না বলে যাও, আমার আর জাসিয়ার জন্য 2 কাপ চায়ের ব্যবস্থা করো। জাওয়াত বার্গার খেতে চাইছে, তুর্যকে বলে দাও 2টা বার্গার আনতে। আলো আর চোখে জুলির দিকে তাকিয়ে বলল, এই হালিমা, জুলি গন্ডি, সরি, জুলি আন্টিকে চা দে। চা বানানোর সময় চিনি খেয়াল করে দিস, চিনির বোয়াম কিন্তু বদলেছি, আগেরটায় ইঁদুর মারার বিষ রাখা আছে, মনে করে আবার সেটা দিয়ে দিস না। আলো তো রান্নাঘরেই যায়নি, আর বাসায় কোনো ইঁদুরও নেই, তাহলে বিষ আসবে কোত্থেকে? আলোর কথার কোনো মানেই বুঝলো না হালিমা। সে না বুঝে বোকার মতো আলোর দিকে তাকিয়ে রইল। আলো তাকে চোখের একটা ইশারা দিল। হালিমা তখন ব্যাপারটা বুঝে মুচকি হাসি দিয়ে রান্নাঘরে চলে গেল। জুলি মুচকি এসে বলল, এত খুশি হবার কিছু নেই, কারণ ইঁদুর মারার বিষে কোনো দিন মানুষ মরে না। মানুষকে মারতে চাইছে, 3 থেকে 4টা পিশাচ মরবে কিনা সেটা প্রশ্ন। জুলি তখন রাগে ফোঁস করতে করতে বলল, তেমন বিষ পেলে আমাকে জানিও, আমার নজরেও কিছু পিশাচ আছে। সকালে ছাদে এসে আলো দেখল বাড়ির 4 আম গাছটা খালি। গাছে তো বেশ কিছু আম ছিল, গেল কোথায়? সে এদিক ওদিক তাকিয়ে দেখল আমের খোসা আর আটি এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তার ভীষণ রাগ হলো। এই গাছের আমগুলো কাঁচা খেতে খুব মিষ্টি, ওর খুব পছন্দের। মাঝে মাঝে ছাদে এসে পেরে খায়। গাছ খালি দেখে ওর শুধু রাগই হলো না, খুব মন খারাপও হলো। নিচে নেমে হালিমাকে জিজ্ঞেস করলো আম কে খেয়েছে। হালিমা বলল, আম তো সব জাওয়াত খাইছে, কাল সন্ধ্যায় ছাদে গিয়া খায়া ফেলছে। আমি নিষেধ করছি তা শুই না, তার মা আমারে অনেক বকা দিছে। আমি আর কি বলবো? তুই আমাকে এসে বললি না কেন? আপনি তখন নিচে আপনার মার বাসায় গেছিলেন, ভাবছিলাম আসলে বলবো, কিন্তু রান্না করতে করতে ভুইলা গেছি। এত বড় একটা বিষয় আর তুই ভুলে গেলি? ইচ্ছে করছে ওই মোটা কাটার সাথে তোরও খাওয়া বন্ধ করে দে, এরপর যা কিছু হোক এসে সোজা বলবি আমাকে। যা এখন। হালিমা আচ্ছা বলে চলে গেল। আলো ভাবতে লাগলো মোটকাটাকে কি করে শাস্তি দেওয়া যায়। এমন সময় জাসিয়া এসে বলল, ভাবি, তুর্য ভাইয়া কোথায়? আলো চোখ সরু করে বলল, তুর্য ভাইয়াকে কি দরকার? আমার একটু কেনাকাটা আছে, ভাইয়াকে সাথে নিয়ে যাব। তোমার কেনাকাটায় তুর্য কেন যাবে?
আমি ঢাকায় আগে কখনো আসিনি, যদিও একা যেতে পারবো, তবু মা চাইছে তাই ভাইয়া যাবে। আলো কড়া গলায় বলল। সূর্য অবশ্যই তোমার সাথে যাবে না? জাসিয়া তখন চিৎকার করে তার মাকে ডেকে বলল। মা, ভাবি ভাইয়াকে যেতে দিচ্ছে না, কি করব? জুলি তখনই ঘর থেকে বের হয়ে এসে বলল। এসব কি আলো? জাসিয়া কি বলছে শুনতে পাচ্ছ না? তুমি কি ভেবেছো তুমি যা চাইবে তাই হবে? যদি বলি হ্যাঁ? ওকে লুক। তুর্য ঘরেই ছিল, এসে বলল। কি হলো, এত চিৎকার কেন করছেন? আমাদের এলাকায় তো কোনো কাক নেই। কাক তোমার বউ খুঁজছে, আমি তোমাকে জরুরি কাজে ডেকেছি। আপনার সাথে আমার কোনো কাজ থাকতে পারে না, সরি। বলে তুর্য চলে যেতে পা বাড়াতেই জুলি বলল। তোমার কাজ আছে কিনা সেটা জানতে চাইনি, আমি বলেছি আমার কাজ আছে। জাসিয়ার একটু শপিং আছে, তুমি ওকে নিয়ে যাও। আমি কেন নিয়ে যাব, আপনি যান। আমি এত কিছু শুনতে চাইনি, আর আলোর সাথে পাঠানোর কথা আমি ভাবছি না, কারণ জাসিয়ার সাথে আলোর বিহেভ ফ্রেন্ডলি না। আমার মেয়েটা খুব সরল, একা অভ্যস্ত না বাহিরে, তাই ওর সাথে তোমাকেই যেতে হবে। জাসিয়া সরল, এটা শুনে আলো খুব চেষ্টা করলো হাসি চাপতে, কিন্তু পারল না। খুক খুক করে কেসে ফেলল, তারপর হাহা করে হাসতে লাগলো। হাসতে হাসতে তার চোখে পানি এসে গেল। জুলি চোখে আগুন জ্বালিয়ে বলল। আমার কিন্তু ধৈর্যের সীমা আছে একটা, ওটা অতিক্রম করার চেষ্টা করো না, খুব বড় ভুল করবে। কি করবেন আপনি? কিচ্ছু করতে পারবেন না। তাই মনে করো? তুমি বা তোমরা কি ভেবেছো আমি ঘরে বসে আছি বলে ঘরেই বসে থাকবো? এবাড়ির অন্য কোনো ফ্ল্যাটে যাব না? তোমার মায়ের ফ্ল্যাটে যাব না? গিয়ে কি কি বলতে পারি তাও কি বুঝতে পারো না? আলো তখন পুরোপুরি নিভে গেল। আলোর দমে যাওয়া মুখটা দেখে জুলি হেসে বলল। তোমার এই ফেসটা খুবই কিউট, লাভেবল। তারপর তুর্যর দিকে ফিরে বলল। আমাকে কি আরো কিছু বলতে হবে? তুর্য কপাল কুঁচকে বলল। জাসিয়া, তোমার হাতে 10 মিনিট সময়, তৈরি হয়ে এসো। আমার জরুরি কাজ আছে শপিংয়ে। 1 ঘন্টা বেশি সময় দিব না। ওকে মাই কিউট হ্যান্ডসাম ব্রো। বলে আলোর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে জাসিয়া রুমে চলে গেল। আর ওর সেই হাসি দেখে আলোর গা জ্বলে গেল। চিবিয়ে চিবিয়ে তুর্যকে বলল। এই মেয়ে কিন্তু ডেঞ্জারাস। তুর্য তাচ্ছিলের হাসি হেসে বলল। এই পুচকে মেয়ে আমার কি করবে? এক চর মারলে দ্বিতীয় চর দেবার যার জায়গা নেই। ওকে মোটো আন্ডার এস্টিমেট করো না। ইন্টারে পড়া মেয়ে এমনিতেই ফালতু হয়, তার উপর এই ভয়ঙ্কর পরিবারে বেড়ে উঠেছে। এই পুচকে ইন্টারে পড়ে? হ্যাঁ, সেকেন্ড ইয়ার, সামনের বছর পরীক্ষা দিবে। সারাক্ষণ ফোন হাতে মেসেজিং করে আর মুস্কি মুস্কি হাসে, নির্ঘাত প্রেম করে বেড়ায়। কয়টা করে কে জানে। যা খুশি করো, তাতে আমাদের কি? শোনো, জ্যাসিয়ার শপিং শেষ হলে আমি ফাতিম ভাইয়ের বাসায় যাব। ওর মায়ের সাথে আমার ফোনে কথা হয়েছে, আজ যেতে বলেছে দুপুরের আগে। বাবার বিষয়টা নিয়ে আলাপ করব। ঠিক আছে যাও, তবে জাসিয়ার থেকে সাবধানে থেকো। ওই ইন্টারের পুচকে আমি মোটেও ভয় পাই না। আসে। আজ একটু জলদি এসো। জলদি কেন? আছে। তুর্য কথা বাড়ালো না। ও জানে আজ আলোর জন্মদিন, বিয়ের পর আলোর প্রথম জন্মদিন। কোথায় তুর্য স্পেশাল কিছু করবে তা নয়, পরিবার নিয়ে সে হিমশিম খাচ্ছে। এর মধ্যেও আলোর জন্য কিছু করতে হবে। দেখা যাক কি হয়। শপিং সেন্টারে গিয়ে জাসিয়ার ভোল পাল্টে গেল পুরোপুরি। সে খুব দ্রুতই বেশ কিছু কেনাকাটা সেরে ফেল। এত দ্রুত যেন ট্রেন মিস হয়ে যাবে। কয়েকটা ড্রেসের সাথে শাড়িও কিনল, বেশ কিছু প্রসাধন নিল, শাড়ির সাথে ম্যাচ করে গহনা কিনল। তখন তুর্য সুযোগ বুঝে আলোর জন্য এক সেট গয়না কিনল। জাসিয়া তুর্যর মাপে একটা পাঞ্জাবিও কিনল। তুর্য বুঝতে পারে না ওর মাপে কেন পাঞ্জাবি নিল, আর একটা মানুষ এত শপিং কি করে করতে পারে। তবুও কিছু বলল না, করুক যা খুশি, তাতে তুর্যর কি। কেনাকাটার শেষ পর্যায়ে জাসিয়ার ফোনে একটা কল এলো। কল রিসিভ করে জাসিয়া একটু দূরে গিয়ে কথা বলল, তারপর কাছে এসে বলল। ভাইয়া, আপনার নাকি জরুরি কাজ আছে? আপনার দেরি হচ্ছে না? আপনি চলে যেতে পারেন। আমার তো কেনাকাটা প্রায় শেষ, আমি চলে যেতে পারবো। তুমি একা যেতে পারবে? হ্যাঁ পারবো, আপনি কোনো চিন্তা করবেন না। বাসায় গিয়ে আপনাকে ফোন করে দিব। তোমার জন্য আমি এতটাও চিন্তায় থাকবো না। তাছাড়া ফোন করতে হলে নাম্বার লাগে, তোমার কাছে সেটা নেই। জাসিয়ার সাথে সাথে মিষ্টি হাসি দিয়ে তুর্যর নাম্বারে কল দিয়ে বলল। ওই যে ওটা আমার নাম্বার। তুর্য আশ্চর্য হয়ে বলল। আমার নাম্বার তোমাকে কি দিল? কে দিল সেটা ম্যাটার নয়, শুধু আপনার নাম্বারই নয়, আপনার ফেসবুক অ্যাকাউন্টও আমি জানি।
তুর্য কিছু না বলে উল্টো হাঁটতে লাগলো। এই মেয়ের সামনে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো ওর সম্পর্কে আরও অনেক কিছু বলে ফেলবে। তখনই জাসিয়া পেছন থেকে চিৎকার করে বলল, সূর্য ভাইয়া, খুব শীঘ্রই আপনি টেনশনে পড়তে যাচ্ছেন, তবে চিন্তা করবেন না, রাতের মধ্যে আপনার সকল চিন্তা আমি দূর করে দেব। জাসিয়ার কথা শুনে তুর্য থমকে দাঁড়িয়ে গেল। পেছন ফিরে তাকাতেই জাসিয়া তার স্বভাবসুলভ মিষ্টি হাসি দিয়ে হাত নেড়ে ভিড়ের ভেতর হাওয়া হয়ে গেল। তুর্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলো, জাসিয়া এগুলো কেন বলে গেল? তার গলা শুকিয়ে এলো। সামনে কি তবে নতুন কোনো বিপদ হানা দিতে চাইছে? তুর্য 3টের দিকে বাসায় ফিরে দেখলো আলো খুব আয়েশ করে দুপুরের ভাত ঘুম দিয়েছে। সে আলোকে আর জাগালো না, ভাবলো এই সুযোগ, ওর জন্য যে সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা রেডি করে ফেলা যাক। সে সাথে করে আনা ফুল দিয়ে ঘরটা সাজাতে বসলো। গোলাপের পাপড়ি ছিঁড়ে মেঝেতে হার্ট শেপ করলো। তারপর ছোট ছোট ডেকোরেশন বাতি জ্বালিয়ে দিল। হার্ট শেপের পাশে আলোর জন্য আনা গিফটটা রেখে দিল। এমন সময় দরজায় নক পড়ল। আসলে নক করলে ভুল হবে, যেটা পড়লো সেটাকে প্রায় থাবা বলা যায়। আলোর ঘুম ভেঙে যাবে বলে সে দ্রুত দরজা খুলে দেখে জাওয়াত দাঁড়িয়ে। তুর্য চাপা রাগী গলায় বলল, কিরে জাম্বু, দুপুরবেলা না ঘুমিয়ে ভূতের মতো মানুষের দরজায় দরজায় থাবা মারছিস কেন? মা ডাকছে তোমাকে। আমাকে কেন ডাকছে? আমাকে তো বলেনি কেন ডাকছে। আমি এখন ব্যস্ত, পরে যাব, যা। এক্ষুনি যেতে বলেছে, এক্ষুনি না গেলে মা মারবে তোমাকে। মার অনেক রাগ। আমাকে মারতে পারলে তো যা, গিয়ে তুই মার খা, আমি আসতে পারবো না। তোমাকে যেতেই হবে, নয়তো আমি এক্ষুনি চিৎকার করব। তোর সব কথা আমার বিষের হারি না? আচ্ছা যাচ্ছি। শোন, এই বেলুনগুলো ওই বিছানার পাশে বেঁধে দিতে পারবি? কোনো শব্দ করতে পারবি না। তোর ভাবির ঘুম ভেঙে গেলে আমি কিন্তু তোর নাক ভেঙে ফেলবো। ওই গ্যাস বেলুনগুলো আমাকে একটা দিবে ভাইয়া? যদি ঠিকঠাক বাঁধতে পারিস তাহলে দিব। ঠিক আছে, তুমিও যাও, আমি সুন্দর করে বেঁধে রাখবো। তুর্য ওকে বেলুনগুলো দিয়ে সোজা গেস্ট রুমে জুলির কাছে নিয়ে জিজ্ঞেস করলো, আমাকে ডেকেছেন কেন? তুমি বাসায় এসেছো, জাসিয়া কোথায়? জাসিয়া কোথায় মানে? আমাকে তো 2 ঘন্টা আগেই ও ছেড়ে দিয়েছে। বলল একাই বাড়ি যাবে, আমি যেন আমার কাছে চলে যাই। ফেরেনি এখনো? কি বলছো এসব? ওকে একা ছেড়ে দেবার জন্য তোমাকে সাথে পাঠিয়েছি নাকি? কি আশ্চর্য, আমাকে কথা শোনাচ্ছেন কেন? আপনার মেয়েই তো আমাকে চলে যেতে বলেছে। ও বললো আর তুমি শুনে নিলে? বাচ্চা একটা মেয়ে, কত সময় চলে গেছে, এখনো ফিরল না। ফোন করুন। জুলি ফোন দিল, কিন্তু ফোন বন্ধ দেখালো। জুলি তখন আতঙ্কিত হয়ে পড়ল, বলল, তোমার সাথে যাবার পরও কি কি করেছে? কেনাকাটা করতে চেয়ে কি করবে আবার? কেনাকাটা দেখে তো মনে হচ্ছে বিয়ের বাজার করছে। মেয়েকে কিছু কিনে টেনে দেন না নাকি? বিয়ের কেনাকাটা? তাই তো মনে হলো। এত ব্যাগ নিয়ে এখন রাস্তায় পড়ে আছে কিনা খোঁজ নিয়ে দেখুন। জাসিয়া কি কারোর সাথে ফোনে কথা বলেছে? তুমি কি ওর সাথে বা আশেপাশে কাউকে দেখেছো? তুর্য খেয়াল করলো জুলির চেহারায় আতঙ্ক ভরে করেছে, যেটা তাকেও চিন্তিত করে ফেলল। বলল, না, কাউকে দেখিনি। তবে একটা ফোন এসেছিল, আমার সামনে দাঁড়িয়ে কথা বলেনি, আর ফোন আসার পরে সে আমাকে চলে যেতে বলল। জুলির চেহারা সাথে সাথে রক্তিম হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, যদি আমার মেয়ের কিছু হয়ে যায় তাহলে তোমাকে আমি ছাড়বো না, তোমাদের কাউকে ছাড়বো না। আমার মেয়েকে গুম করে দেবার দায়ে সব কটাকে জেলের ঘানিটা নিয়ে ছাড়বো। যাও এখন আমার চোখের সামনে থেকে। বলে সে তুর্যকে ঠেলে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল। তুর্য বাইরে দাঁড়িয়ে বুঝলো জাসিয়া কেন তখন ওকে টেনশনের কথা বলেছিল। তার মানে ওর বাড়ি না ফেরার বিশেষ কোনো উদ্দেশ্য আছে। সে দ্রুত পকেট থেকে ফোন বের করে জাসিয়ার নাম্বারে ডায়াল করলো, কিন্তু ফোন বন্ধ দেখালো। মেয়েটার জন্য চিন্তা হতে লাগলো। পরক্ষণে মনে পড়ল জাসিয়া এটাও বলেছিল রাতের মধ্যে টেনশন দূর করে দেবে। সে জুলির দরজায় নক দিয়ে বলল, দরজাটা একটু খুলুন, জয়সিয়ার মেসেজ আছে। জুলি দরজা খুলে বলল, কি বললে? জাসিয়া যাবার সময় আমাকে বলেছে আমি নাকি টেনশনে পড়ে যাব, তবে রাতের মধ্যে সে টেনশন দূর করার ব্যবস্থা করবে। তাই আমাদের মনে হয় চিন্তার কিছু নেই। ও যেখানেই আছে নিজের ইচ্ছেতেই আছে এবং ভালো আছে। আমাদের এখন ওর মেসেজ পাওয়া অবধি অপেক্ষা করে যেতে হবে। তুর্যের কথায় জুলির মেজাজ আরও বেশি খারাপ হলো। বলল, এ কথা এতক্ষণ কেন বলনি? এখন এসব ফালতু কথা বলে নিজের দোষ আমার মেয়ের ঘাড়ে দোষ চাপাতে চাও না? কারো ঘাড়ে কী করে দোষ চাপাতে হয় তা আমরা কেউ শিখিনি। ওসব আপনাদের বিজনেস।
জেসিয়া যেটা বলেছে আমি সেটাই বললাম। বলে তুর্য আর দাঁড়ালো না, চলে এলো। সে নিজের ঘরে ঢুকে তার প্রায় চিৎকার বের হয়ে যাচ্ছিল, অনেক কষ্টে সেটাকে চাপা দিল। জাওয়াতকে বলে গেছে বিছানার পাশে বেলুনগুলো বাঁধতে, আর বেঁধেছে কিনা আলোর চুলে। 8টা বেলুনের 4টেই বাঁধা শেষ, চুল সহ বেলুন উঠছে, মনে হচ্ছে ডাইনি মেডুলাসের চুল। কি ভয়ঙ্কর দৃশ্য! আলো চুল ঝুটি করে বেঁধে ঘুমিয়েছিল বলে এখনও কিছু টের পায়নি, নয়তো ওর ঘুম ভেঙে যেত আর সারপ্রাইজের 12টা বেজে যেত। এরা কেউই কি কাউকে শান্তি দিতে জানে না? সে প্রচণ্ড রেগে জাওয়াদের কান টেনে ধরে বলল, আমি তোকে কি বলে গেছি, আর তুই কি করেছিস সেগুলো? আরে আমি তো বাঁধার জন্য বিছানার পাশে কিছুই পেলাম না, তাই চুলের সাথেই বেঁধেছি। আমি তো ভাবলাম তোমার পছন্দ হবে। তুর্য ওর কান আরও জোরে চেপে ধরে টান মারল, আর সাথে সাথে ও এমন জোরে চিৎকার করলো যে আলোর ঘুম ভেঙে গেল। সে লাফ দিয়ে উঠে বলল, কি হয়েছে? ওকে মারছো কেন? দেখো না ভাবি, আমি কত সুন্দর করে বেলুন বেঁধে দিলাম আর ভাইয়া আমাকে মারছে। হ্যাঁ, অনেক সুন্দর করে বেঁধেছিস। বলে ওর কপালের ওপরে চুলগুলো মুঠো পাকিয়ে ধরে ঝাঁকিয়ে দিল। তারপর বলল, তোর ভাবি দেখার আগে দৌড়ে পালা। ওই মোটা কাটার কান যদি আমি না ছিঁড়েছি। আহা, রাগ হচ্ছে কেন? ভালো তো লাগছে, ইউনিক আইডিয়া। বলেই আবার হাসতে লাগলো। ওয়াও, ইউনিক আইডিয়া না? আসো তোমার মাথায় বেঁধে দিই। তোমার ভালো লাগলে সে না হয় দিও একদিন। এখন এদিকে আসো। বলে টেবিলের ওপর থেকে কেকটা নিয়ে বিছানার ওপর রেখে বলল, হ্যাপি বার্থডে সুইট হার্ট। আলো তখন খেয়াল করলো তুর্য ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছে। সে অবাক হয়ে বলল, তুমি জানতে আজ আমার জন্মদিন? একটা মাত্র বউ, জানবো না? আলো খুব খুশি হলো। তুর্যকে জড়িয়ে ধরে গালে আলতো করে চুমু খেয়ে বলল, থ্যাংক ইউ ডিয়ার হাজব্যান্ড। কেকটা তাড়াতাড়ি কেটে ফেলো, জম্বু এসে পড়লে আর ভাগে পাবো না। আলো চুলে বেলুন নিয়ে কেক কাটলো, সাথে সেলফিও নিল। সেই সেলফি দেখে দুজনে হেসে গড়িয়ে পড়ল। তুর্য বলল, আজ মায়ের বাসায় গিয়েছিলে? গিয়েছিলাম। না গেলে ওরা চলে আসতো, তখন জুলি গুন্ডাদের দেখে ফেললে ঝামেলা হয়ে যেত। তাছাড়া ওরা গোছগাছ নিয়ে ব্যস্ত, কালই তো চলে যাচ্ছে। তোমাদের বাড়ির কাজটা শেষ হয়েছে বলে রক্ষা, কারণ ওরা চলে গেলে হয়তো এসব দেখা থেকে রক্ষা পাওয়া যাবে। তুমি চিন্তা করো না, এ বাড়ির এসব ওরা কেউ কখনো জানবে না। এত বড় ঘটনা কি আর চাপা থাকে? একদিন হয়তো ঠিকই জানবে। তাছাড়া জুলি আন্টি যেরকম ডেঞ্জারাস, কখন কি করে বসে, ঠিক আছে? ও ভালো কথা, তোমাকে তো বলাই হয়নি জেসিয়াকে নাকি পাওয়া যাচ্ছে না। মানে ও তো তোমার সাথেই গেল, পাওয়া যাবে না কেন? তুর্য পুরো ঘটনা খুলে বলল আলোকে। সব শুনে আলো বলল, আমার ধারণা জাসিয়া ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। তুমি কি করে বুঝলে? আরে আমি বলেছিলাম না, ওকে দেখলে মনে হয় ও প্রেম করছে। আর দেখলে না, মেয়েকে তোমার সাথে পাঠালো যাতে তুমি পাহারা দিয়ে রাখতে পারো। সরাসরি তো আর মেয়ের কাণ্ড বলতে পারে না। দাঁড়াও, জাওয়াতকে ডাকি, ওর কাছ থেকে অনেক ইনফরমেশন পাওয়া যাবে। আলো ড্রয়িং রুমে গিয়ে দেখলো জাওয়াত ফোনে ইউটিউবে কার্টুন দেখছে। কেক খাবার কথা বললেতেই জাওয়াত দৌড়ে এলো। আলো ওকে ঘরে নিয়ে বড় এক স্লাইড কেক দিয়ে বলল, জাওয়াত, তোমার ফোনটা একটু দিবে, আমিও কার্টুন দেখব। মা তোমাদেরকে ফোন দিতে না বলেছে। ঠিক আছে, দিও না, তাহলে কেকও খেতে পারবে না। বলে আলো ওর সামনে থেকে কেকটা সরিয়ে নিতেই জাওয়াত মুখটা করুণ করে বলল, কেকটা অনেক মজা ছিল, প্লিজ ভাবি দাও না। তাহলে ফোন দে। জাওয়াত কি করবে বুঝতে পারছিল না। আলো তখন দুটো চকলেট বার বের করে বলল, ফোন দিলে কেকের সাথে এগুলোও পাবি, দিবি কিনা বল? ঠিক আছে নাও, কিন্তু মাকে বলো না। হ্যাঁ বলবো না, প্রমিস। জাওয়াত ফোনটা আলোর হাতে দিতেই আলো আর তুর্য মিলে পুরো ফোন ঘাঁটতে লাগলো। দেখলো ফোনে ওর মায়ের ফেসবুক আইডি লগ ইন করাই আছে। সেখানে ঢুকে প্রোফাইল কেটে জাসিয়ার আইডি পেল। তুর্য সেটা নিজের প্রোফাইল থেকে খুঁজে দেখে রাখলো, হয়তো কোনো সময় কাজে লাগবে। তারপর মেসেঞ্জার ঘেটে সেখানে অসংখ্য পুরুষের ইনবক্স পেল, যেখানে প্রেমালাপ হয়। আলো বলল, মাই গড, আমরা যতটা ভেবেছিলাম এই মহিলা তো তার চেয়েও জঘন্য। তুর্য কিছু না বলে ফটাফট মেসেঞ্জারের বেশ কিছু ছবি তুলে নিল নিজের ফোনে। এরপর হোয়াটসঅ্যাপে ঢুকে যা দেখলো তাতে তার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হলো। এখানে একটা নাম্বারে তার প্রায়ই কথা হয়, ফোন তো আসেই,
খুব অল্প কয়েকটা মেসেজও আছে। সেখানে 4 দিন আগের একটা ভয়েস মেসেজ পেল, যেটা প্লে করতে শুনতে পেল। অনেকদিন ধরে টাকা না দিয়া ঘুরাইতেছেন, বিয়া কইরা ফালাইলেন না আর টাকা শোধ করতেছেন না। ভাবছেন কি বিয়া কইরা আমগো চোখ ফাঁকি দিয়া পগার পার হয়ে যাইবেন? সাবধান, মামলা কিন্তু এখনো ঝুলতেছে। টাকার জন্য আপনার জামাইরে যেমন খুন করছি, টাকা না পাইলে আপনারে খুন করতেও হাত আটকাইব না। আপনার তো নিজের জামাইরে খুন করাইতে কলিজা কাঁপে নাই, টাকা না পাইলে আপনারে খুন করতে আঙ্গ কাঁপবো না। তাছাড়া আপনার ঘরে একটা কচি মেয়ে আছে, সেটা ভুলে যায় না। কথা কি ক্লিয়ার? এই ভয়েস মেসেজের পর জুলি ফোন দিয়েছিল, তাই জুলি কি জবাব দিয়েছিল সেটা বোঝা গেল না। তবে গতকাল আরেকটা ভয়েস মেসেজ এসেছে, সেটা প্লে করতে শুনতে পেল। টাকা না দেয়া পলাইছস? তুই কি ভাবছস তোরে খুঁজা পাবো না? আমি জয়নাল তোর মতো কুত্তার দুধ খেয়ে বড় হয়নি যে লেজ গোটায় পালা যাবো। তোর এমন ব্যবস্থা নিব, তুই খালি চায়া দেখ। এই ভয়েস মেসেজের কোনো রিপ্লাই নেই। তুর্য বুঝে গেল এখন কি করতে হবে। বাবাকে বাঁচাতে এগুলোই হাতিয়ার হবে। সে দ্রুত নাম্বারটা নিজের ফোনে তুলে নিল। এমন সময় জুলির গলা পাওয়া গেল। সে জাওয়াতকে খুঁজছে তার ফোনের জন্য। মোতাহার উদ্দিন আর তারান্নুম হোসেন এশার ওয়াক্তের নামাজ শেষ করে উঠেছেন। তারান্নুম হোসেন দেখলেন মোতাহার উদ্দিন কেমন চুপ হয়ে আছেন। বুঝতে পারলেন কিছু একটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন। পাশে বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে এভাবে ঝিম মেরে বসে পড়লে যে? ভাবছি গত 3 দিন শুক্রবার, শনিবার আর মাঘী পূর্ণিমার কারণে রবিবার পর্যন্ত অফিস বন্ধ ছিল। কাল থেকে তো অফিস। বাসার এই অবস্থার অফিস কি করব কি করে? তুর্য তো বললো অফিসও ম্যানেজ করবে, তুমি ততদিন বাসায় থাকো। তারান্নুম হোসেন কথা শেষ করতেই জুলি এসে মোতাহার উদ্দিনকে বলল, জাসিয়াকে পাওয়া যাচ্ছে না আর আপনারা দুজন এমন শান্তিতে বসে আছেন। মোতাহার উদ্দিন ঠান্ডা গলায় বলল, কি করব তাহলে? পুলিশে খবর দিচ্ছেন না কেন? 24 ঘন্টা পার না হলে পুলিশ কোনো কেস নেবে না। কেস নেবে না নাকি আমার মেয়েকে আপনারা সবাই মিলে প্ল্যান করে গুম করে রেখেছেন? আবল তাবল বলতে ইচ্ছে হলে তোমার নিজের লোককে গিয়ে বলো, অযথা আমাদের সময় নষ্ট করবে না। পাশ থেকে তারান্নুম হোসেন বললেন, মেয়ের বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে খোঁজ নিলেই তো জানতে পারবে তারা কোথায় আছে। আমার মেয়ের যে বয়ফ্রেন্ড আছে সেটা আপনাকে কে বলেছে? বলতে হবে কেন? দেখলেই তো বোঝা যায় কেমন ইচোর পাকা মেয়ে ওটা। এভাবে অপমান করার মাসুল কি হতে পারে জানেন? অপমান করার কি আছে? যেমন মা তেমন তার ছা হবে, এটাই তো বলেছি। ভুল কি বললাম? জুলি আরও কিছুক্ষণ শাসায়, কিন্তু মোতাহার উদ্দিনকে এবার আর কাবু করতে পারল না। তিনিও পাল্টা জবাব দিয়ে গেলেন। এমন সময় তুর্য এসে বলল, আন্টি, অযথা চেঁচামেচি করে গলা খারাপ করবেন না। আপনার মেয়ে ভালো আছে। ইনফ্যাক্ট সে খুবই ভালো আছে। মানে তুমি কি করে জানলে? তুর্য ওর মোবাইলটা জুলির মুখের সামনে ধরতেই জুলি দেখল জাসিয়া তার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিক চেঞ্জ করেছে। সেখানে জাসিয়াকে বাসর ঘরে বসে নববধূর বেশে দেখা যাচ্ছে, আর সাথে সেই নেশাখোর ছেলেটা বর সাজে। ক্যাপশন দিয়েছে, আলহামদুলিল্লাহ, 3 মাসের প্রেমের মধুর পরিণতি। আমার জান, আমার হাবি রকি, সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন। জুলির টাস্কিত অবস্থা দেখে আলো আর তুর্য দুজনেই যেন শান্তি পেল। তুর্য বলল, বলেছিলাম না জেসে বিয়ের কেনাকাটা করেছে বলে মনে হচ্ছে। দেখলেন তো, আপনার মেয়ে আমার দুশ্চিন্তা দূর করতে তার হাজব্যান্ডের সাথে তোলা বেশ কিছু রোমান্টিক ছবি আমার ইনবক্সে পাঠিয়েছে, দেখবেন। জুলি কোনো কথা না বলে তার নিজের ঘরে চলে গেল। এবারে সবাই আজ 3 দিন পর একটু স্বস্তি পেল। তুর্য তখন সবাইকে উদ্দেশ্য করে বলল, ফাতিম ভাইয়ের মায়ের সাথে আমি দেখা করে এসেছি। একটু আগে ওনাকে বেশ কিছু নতুন ইনফরমেশন দিয়েছে। তিনি বুঝিয়ে দিয়েছেন এখন কি করতে হবে। তোমাকে ফাঁসিয়ে বিয়ে করা দেয় আগামীকাল পুলিশ নিয়ে আসবো ওনাকে অ্যারেস্ট করতে। বাবা, তুমি নিশ্চিন্ত থাকো, সত্যের জয় হবে। জুলির ফোনের ব্যাপারটি ইচ্ছে করে চেপে গেল, কারণ 13টা কার আছে। জাসিয়ার কারণে এই প্রথম জুলিকে একটু বিধ্বস্ত দেখালো। সে নিজের ঘর থেকে আর বের হলো না। পরের দিন সকালে সে মোতাহার উদ্দিনের কাছে গিয়ে বলল, তাকে কাবিনের পুরো 20 লক্ষ টাকা এখনই দিতে হবে। মোতাহার উদ্দিন অবাক হয়ে বললেন, কাবিনের টাকা? টাকা দিয়ে কি করবে এখন? আমার টাকা দিয়ে আমি যা খুশি করব, আপনাকে কৈফিয়ত দিব কেন? টাকাটা যেহেতু আমাকেই দিতে হবে সেহেতু কৈফিয়ত তো চাইতেই পারি।
কাবিনে টাকার ব্যাপারে কোনো কৈফিয়ত চাইবার নিয়ম নেই। টাকাটা আমার লাগবে, এক্ষুনি দেবেন। এতদিন তো স্ত্রীর অধিকার চেয়ে মাথা খারাপ করেছেন, আজ হঠাৎ টাকার জন্য এত মরিয়া? জুলি মোতাহার উদ্দিনের দিকে তাকিয়ে বলল। আপনি টাকাটা দেবেন নাকি আমি পুলিশের কাছে যাব? মোতাহার উদ্দিন গম্ভীর গলায় বললেন। চাইলেই তো হুট করে এতগুলো টাকা দেওয়া যায় না, ব্যবস্থা করতে সময় লাগবে না? কত সময় লাগবে? সেটা এখনই কি করে বলবে? 2 সপ্তাহ তো লাগবে। এত সময় আমার হাতে নেই। আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে ব্যবস্থা করুন। টাকা না পেলে ঠিক 1 সপ্তাহ পর বাড়িতে পুলিশ আসবে। বলে জুলি চলে গেল। এখন কি করবি তুর্য? এ তো আমাদের শেষ করে ছাড়বে মনে হচ্ছে। কে কাকে শেষ করবে সেটা এখন সময় মাত্র। আমি থানায় যাচ্ছি পুলিশ আনতে। দোয়া করে সবকিছু যেন ঠিকঠাক করতে পারি। যাও, আল্লাহ ভরসা, সবকিছু ভালোই হবে ইনশাল্লাহ। জয়নাল জুলিকে আবার ফোন করেছে। জুলি ফোন ধরেই ঝাঁঝালো গলায় বলল। ওকে না বলেছি এভাবে ফোন দিবি না? টাকার ব্যবস্থা হবে শীঘ্রই। আমাকে 10 দিন সময় দে, এরপর আমি নিজেই তোকে ফোন দিব। ঠিক আছে, তবে এইবার শেষবারের মতো সময় দিলাম। 10 দিন শেষ হইলে আমি জয়নাল তোরে মাটির তল থেকে হইলেও খুঁজা বাইর কইরা টাকা আদায় কইরা ছাড়ুম, মনে থাকে যেন। বলে জয়নাল ফোন কেটে দিল। জুলি ভাবতে লাগলো জয়নালকে আর ঘাটানো যাবে না। 10 দিনের জন্য তো ওকে ঠান্ডা করা গেল। এই ফাঁকে মোতাহার উদ্দিনের কাছ থেকে তাগাদা দিয়ে টাকাটা আদায় করতে হবে। তিনি গাদা হলেও তুর্য ছেলেটা খুব চালাক। কখন জেনে ফেলবে ওর বাবাকে মিথ্যা কাবিনে ফাঁসিয়েছি, তখন আর টাকা তোলা সম্ভব হবে না। আম ছালা সব যাবে। ওদিকে জিল্লুর ছোকরাটা বিয়ের জন্য পাগল হয়ে গেছে। বিয়ে করে ব্যাংকক চলে যাবে বলেছে। সব কিছু গোছানোই আছে। টাকাটা হাতে পেলেই উড়াল দিবে দুজনে। জাসিয়া ভেগেছে, ভালোই হয়েছে। আমার রাস্তা বিনা ঝামেলায় পরিষ্কার হয়েছে। যাওয়ারটা একটা ঝামেলা রয়ে গেছে। ছেলেটা সারাদিন এত খায়, খেতে খেতে করে জানি ফেটে যায়, তাও মায়া লাগে। খাক, একটু খেলে কি হয়। ওকে না হয় ভাইয়ার কাছে দিয়ে যাব। ভাইয়া অবশ্য নিতে চাইবে না। হাতে কিছু টাকা দিলে ঠিকই নেবে। লোভী একটা। ব্যাংককে কিছুদিন আয়েশ করে নিজেকে গুছিয়ে নিয়ে বছরখানেক পর না হয় যাওয়াদের একটা ব্যবস্থা করা যাবে। তারপর যা সব জাহার নামে বলে আয়েশি ভঙ্গিতে ফোন হাতে নিল। জিল্লুরের সাথে কিছুক্ষণ রসের আলাপ করতে হবে। ছেলেটার সাথে গতরাতে একটু ঝগড়া হয়ে গেছে বলে রাগ হয়ে আছে। বেশি রাগ হয়ে গেলে আবার ব্যাংককের টিকিট হাতছাড়া হয়ে যেতে পারে। জুলি দরজা বন্ধ করে যখন ফোনে জিল্লুরের সাথে গল্প করছিল, তুর্য তখন পুলিশ নিয়ে বাসায় এলো। জুলির ঘর দেখিয়ে দিতেই পুলিশ দরজায় থাপা মারতে লাগলো। জুলি ভেতর থেকে চিৎকার করে বলল, যাও ধরামজাদা, দরজা ভেঙে ফেলবি নাকি? খেয়ে খেয়ে তোর শরীরে মহিষের মতো শক্তি গজিয়ে গেছে। মার খেতে না চাইলে ভাগ এখন। কিন্তু দরজা থেকে কেউ সরল না, বরং আগের চেয়েও দ্বিগুণ জোরে থাপা পড়ল। জুলি তখন রেগে ইচ্ছে মতো গালি দিতে দিতে দরজা খুলো। দরজা খুলে তার চোখ কপালে উঠে গেল পুলিশ দেখে। বলল, আমি তো আপনাদের ডাকিনি। আমাদের ডাকতে হয় না, আমরা গন্ধ শুকে জায়গা মতো হাজির হয়ে যাই। জুলি মনে মনে ভয় পেল। এরা জাল কাবিন বিষয়টা বুঝে ফেলল নাকি অন্য কিছু জেনেছে। সে নিজেকে শক্ত রেখে একবার তুর্যর দিকে তাকালো, তারপর বলল, আপনাদের আমি ডাকবো, তবে সময় হলে। আপনার দেখানোর সময়ে আমরা চলব। আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে আমাদের সাথে। তারপর পাশে থাকা মহিলা পুলিশকে নির্দেশ দিলেন ওকে হ্যান্ডকাপ পরাতে। মহিলা পুলিশ হাত ধরতেই জুলি এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলল, কি হচ্ছে এসব? আপনারা আমাকে কেন ধরেছেন? আমাকে এবারই লোক স্ত্রীর অধিকার দিচ্ছে না, আর আপনারা তাদের না ধরে আমাকে ধরছেন? এই আপনাদের আইন শৃঙ্খলা? কি কি অধিকার পাবে সেটা থানায় গেলে জানতে পারবেন। আমাদের সময় নষ্ট না করে চলুন এবার। তার আগে বলুন, কি অপরাধে আমাকে থানায় যেতে হবে? অপরাধ তো অনেকগুলো, কোনটা থেকে শুরু করব? তবে এই মুহূর্তে বিয়ে সংক্রান্ত জালিয়াতির মামলায় অ্যারেস্ট করেছে। থানায় চলুন, আরামে বসে সব জানতে পারবেন। তখন আপনার হাতে অফুরন্ত সময় থাকবে। জুলি এতটা মোটেও আশা করেনি। অভিযোগ অনেক, এই শব্দটাতে ওর বুকে কাঁপন ধরে গেছে। সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কিন্তু সে অবস্থা কাউকে বুঝতে দিচ্ছে না। কঠিন গলায় বলল, আমি একটা ফোন করতে পারবো? পারবেন, তবে আমাদের সামনে বসে কথা বলতে হবে, নিরাপত্তার জন্য। জুলি তার ভাইকে ফোন দিল। জামালকে কেঁদে কেঁদে সব বলল। ওপাশ থেকে জামাল কি বলল জানা গেল না, তবে কথা শেষ হতেই পুলিশ অফিসার
ওর হাত থেকে ফোনটা নিয়ে নেয়। ফোন নিতে জুলি চোখে মুখে আগুন ঢেলে বলল, আমার ফোন নিচ্ছেন কেন? ফোনে ক্রাইমের অনেক এভিডেন্স পাওয়া যায়, তাই এটা এই মুহূর্ত থেকে পুলিশের হেফাজতে থাকবে। আপনারা এভাবে আমার ফোন নিতে পারেন না। অবশ্যই পারি। আপনার নামে মামলার সাথে এটাও স্পষ্ট করে বলা হয়েছে ফোনটা যেন বাজেয়াপ্ত করা হয়, নয়তো মামলার অনেক প্রমাণ সরিয়ে ফেলা হবে। জুলি আর কোনো কথা বলতে পারল না। তবে তুর্য আর মোতাহার উদ্দিনের দিকে তাকিয়ে কাউকে ছাড়বে না বলে শাসিয়ে গেল। জুলিকে নিয়ে যেতে বাড়ির সবাই স্বস্তি পেল। তুর্য বলল, বাবা, তুমি কিচ্ছু টেনশন করো না। এই মহিলা যেন অন্তত 14 বছরের আগে ছাড়া না পায়, সে ব্যবস্থা আমি করে ফেলবো। আর তোমাকে নির্দোষ প্রমাণ করেই ফেলবো। টেনশনের দিন শেষ, এবার টেনশন দেবার পালা। সেই মুহূর্তে জাওয়াদ এসে বলল, আমার আম্মুকে পুলিশ ধরে নিয়ে গেল কেন? মোতাহার উদ্দিন তার পুরো পরিবার নিয়ে কোর্টে উপস্থিত হয়েছেন। আজ তার মামলার রায় ঘোষণা হবার কথা। যদিও তথ্য প্রমাণ সব কিছুই জুলির বিপক্ষে, তবুও মোতাহার উদ্দিনের বুক ধুকপুক করছে। যদি কিছু হয়ে যায়। জুলির তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বেশ শক্ত। জুলিকে পুলিশ ধরে নিয়ে যাবার পর খুব দ্রুতই মামলা কোর্টে ওঠানো হয়। ফাতিমের মায়ের মতো জাদরেল উকিলের সামনে জুলি দাঁড়াতেই পারল না। একেবারে বাসি ফুলের মতো মিঙে গেল। জুলির ফোন রেকর্ডের ভিত্তিতে জয়নালকে ধরে আনে পুলিশ। আদালত তাকে 3 দিনের রিমান্ড দিলে পুলিশ তার মুখ থেকে সব সত্য উগরে বের করে নিয়ে আসে। জাল কাবিন করে বিয়ের প্রতারণা সহ স্বামীকে হত্যার সকল অপরাধ প্রমাণিত হয়। জুলি এবং তার ভাই জামালের নামে বিয়ের এমন প্রতারণার মামলা আগেও ছিল। স্বামী হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে জুলিও হত্যা করে। জুলির পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়ে সহযোগিতা করায় আদালত জয়নালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। উক্ত খুনের ঘটনায় জুলির ভাই জামাল এবং জামালের 2 পুত্রের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে পুলিশ তাদের নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। জামাল এবং তার বড় ছেলেকে গ্রেপ্তার করা গেলেও ছোট ছেলে পলাতক আছে। আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে জামাল ও তার বড় ছেলেকে দফায় দফায় রিমান্ডে নিয়ে তথ্য আদায়ে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। আসামিদের আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়ার পর জুলিকে যখন পুলিশি হেফাজত থেকে জেলে হস্তান্তর করা হলো, তখন সে তুর্যকে কড়া গলায় বলেছিল, ডোন্ট ফরগেট, অন ডে আই উইল বি ব্যাক। তুর্য হেসে বলেছিল, I wouldn't forget you either. Hope you will come back civilized by then. জুলি এরপর আর দাঁড়ায়নি। কোর্টে মামলার শুনানি পর্যন্ত জাওয়াদকে আলো নিজের কাছেই রাখলো। আলোর কাছে আদরে থাকলেও জাওয়াদ তার মাকে মিস করত। ছোট মানুষ, মাকে ছাড়া কখনো থাকেনি তো। আলো ওকে যথেষ্ট আদর দিল ওই কয়েকটা দিন। মামলার রায়ের সাথে কোর্ট জাওয়াদের কাস্টাডিটি তার দাদা দাদিকে দিয়েছে। ওর দাদা আব্দুর রশিদ যখন ওকে নিতে এলো, তখন আলোকে জড়িয়ে ধরে মন খারাপ করে কেঁদে ফেলেছিল। আলো বলেছে স্কুল ছুটি দিলে যেন এখানে বেড়াতে আসে। জাওয়াদের দাদা জুলির কারাদণ্ডে অত্যন্ত খুশি হয়েছেন। তার একমাত্র পুত্র রাজীবকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। তার উপর ছেলে হত্যার সঠিক বিচার তিনি পাননি। জামাল আর জামালের ছেলেরা মিলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের সহ জুলিকে নির্দোষ প্রমাণ করে মামলা খারিজ করে দিয়েছিল। হত্যাকে স্বাভাবিক মৃত্যু বলে প্রমাণ করে দিব্যি স্বাভাবিক জীবনযাপন করছিল ওরা সবাই। এসব দেখে আব্দুল রশিদ সাহেব শোকে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। ভেঙে পড়েছিল তার পুরো পরিবার। জুলি শুধু তার ছেলেকে হত্যা করেনি, হত্যা করেছে তার পুরো পরিবারের শান্তি আর আনন্দ। 2 বছর পরে হলেও ছেলে হত্যার শাস্তি হওয়ায় তিনি প্রাণ ভরে তুর্য আর আলোকে দোয়া করে গেছেন। তিনি বাবা হয়ে যে কাজটা করতে পারেনি, দূরের মানুষ হয়েও তুর্যরা সেটা করে দেখিয়েছে। মামলার রায় কার্যকর হবার পর থেকে মোতাহার উদ্দিন খুব ফুরফুরে মেজাজে আছেন। কারণ এই বয়সেও সুন্দরী মেয়েরা তাকে বিয়ের জন্য পাগল। তারান্নুম হোসেনের সামনে ইদানিং খুব ভাব নিয়ে চলছেন, রীতিমতো পাত্তাই দিচ্ছে না তাকে। বুড়ো বয়সে এসব ঢং তারান্নুম হোসেনের একদমই সহ্য হচ্ছে না। ওদিকে অনেকদিন পর বাড়িতে স্বস্তি নেমে এসেছে বলে সেই খুশিতে আজ পার্টির আয়োজন করা হয়েছে। আলো বলেছে পার্টির সব খাবার সে নিজে রান্না করবে, তাকে কারো সাহায্য করার পর্যন্ত কোনো দরকার নেই। এমনকি আজ রান্নাঘরের আশেপাশেও কারো যাওয়া নিষেধ। তুর্য আর তারান্নুম হোসেন এটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন অবস্থায় আছেন। কারণ আলো চা বানানো ছাড়া কিছুই রান্না জানে না। 2-4 বার কিছু রান্না করার ট্রাই করেছে, যার কোনোটাই মুখে তোলা যায়নি। আজ আনন্দের দিনে কি হবে কে জানে। ইউটিউব দেখে নাকি খুব টেস্টি সব খাবার রান্না শিখেছে।
এবার তার রান্না খেয়ে নাকি আঙুল শুদ্ধ খেয়ে ফেলবে সবাই। একেবারে নো ফেল সব রেসিপি শিখেছে। এখন ইউটিউবের রেসিপি দেখে কতটা কি হবে কে জানে। সেখানে তো 1 কাপ গুঁড়া দুধে 6টা ডিম দিয়ে নো ফেল মিষ্টির রেসিপিও আছে। তারনম হোসেন মোটেও ভরসা করতে পারছে না, তাই তুর্যকে বলল, আলো কি করছে কি জানে, আমাদের কাউকে কিছু বলছেও না, দেখতেও দিচ্ছে না। যদি তুমি যা ভাবছো আমিও তাই ভাবছি মা। যদি রান্না খাও না যায় তখন? আজ রাতে কি তাহলে না খেয়ে থাকতে হবে? এক রাত না খেয়ে থাকাটা ব্যাপার না, কিন্তু দাওয়াত খাবার কথা থাকলে খিদেটা তখন রাক্ষস হয়ে যায়। এই অবস্থায় খেতে না পারাটা কষ্টদায়ক। কি করবি তাহলে? ও তো রান্নাঘরেই আছে, সেই সুযোগে তাহলে আমরা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার অর্ডার করে ফেলে। ও মন খারাপ করবে। আরে কিছুই হবে না, আমি ম্যানেজ করে নেব, তুমি টেনশন নিও না। ম্যানেজ করা যাবে হয়তো, কিন্তু মেয়েটা কষ্ট পাবে। সারাক্ষণ আলোর প্রতি সফট কর্নার না দেখিয়ে তোমার যে একটা পুত্র আছে সেটা মাথায় রাখো, আর ওকে একটু রান্নাবান্না শেখাও। তোকে মাথায় রাখি না তো কোথায় রাখি? কে জানে কোথায় রাখো। আমি খাবার অর্ডার করছি। রাত 9টায় আলো খাবার রেডি করে সবাইকে ডাইনিং টেবিলে ডেকে পাঠালো। খাবারের দিকে তাকিয়ে সবার রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। এত লোভনীয় সব খাবার তুর্য তো উত্তেজনায় বলেই ফেললো। ওয়াও, লুক লাইক রেস্টুরেন্ট। তুর্যর কথা শুনে আলো চমকে উঠল। তারপর শুকনো ঢোক গিলে কাপা গলায় বলল, রেস্টুরেন্ট মানে কি? আমি সব নিজের হাতে রান্না করেছি, শিখেছি না? আসলে দেখতে চমৎকার হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে। কথা না বাড়িয়ে সবাই খাওয়া শুরু করো। সবাই খুব তৃপ্তি নিয়ে খেলো। কেউ কল্পনাই করেনি আলো হুট করে এত ভালো রান্না করে ফেলবে। ওদিকে আলো খুশিতে গদগদ হচ্ছে। তারান্নুম হোসেন ঘোষণা করলেন, এখন থেকে আলোকেই রান্নাঘর সামলাতে হবে। এত ভালো রান্না রেখে আর যাই হোক, হালিমার হাতের রান্না খাওয়া ঠিক হবে না। এসব শুনে আলোর কপালে বিন্দু বিন্দু ঘাম চলতে শুরু করলেও হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, করবো তো। ওদিকে খাবার শেষ হতেই কলিং বেল বাজলো। তুর্য বুঝলো এটা নিশ্চয়ই ডেলিভারি বয় খাবার নিয়ে এসেছে। মায়ের কথা না শুনে খাবার অর্ডার করাটা খুব ভুল হয়ে গেছে। পেট ভরে খাওয়ার পর এই খাবারগুলোর গতি কি হবে এখন? সে হতাশ মুখে দরজা খুলে দেখলো ডেলিভারি বয় খাবারের প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। তুর্য বলল, আচ্ছা, আমি যদি এই খাবার অর্ডারটা ক্যান্সেল করতে চাই সেটা কি সম্ভব? সম্ভব না স্যার। মুশকিল হয়ে গেল। কেন স্যার? আমাদের তো কোনো ভুল হয়নি। আপনারা তো প্রথমে 5 জনের খাবারই অর্ডার করেছিলেন, পরে আবার 5 জনের খাবার চাইলেন। আমরা সেভাবে তো ডেলিভারি দিলাম। আবার 5 জন অর্ডার মানে? মানে স্যার, আমি 2 ঘন্টা আগে এই বাসায় খাবার দিয়ে গেছি, আবার একই বাসায় অর্ডার নেওয়ায় আমি এলাম খাবার নিয়ে। তুর্যর মাথা ঘুরতে লাগলো। বলল, তুমি শিওর এই বাসাতে খাবার দিয়েছ? জি স্যার, একজন ম্যাডাম খাবারগুলো রিসিভ করেছেন। তুর্য বুঝে গেল আলোর রান্না আসলে কোন কিচেনে হয়েছে। সে খাবারগুলো নিয়ে ছেলেটাকে বিদায় করে দিল। তারপর সেগুলো সোজা নিজের ঘরে নিয়ে গেল। আলো ঘরে এসে খাবারের প্যাকেট দেখে অবাক হলো। তুর্যকে জিজ্ঞেস করলেই তুর্য পুরো ঘটনা খুলে বলল। আলো তখন তুর্যকে বকতে শুরু করলো। এটা বলে যে বাড়িতে খাবার রান্না হবার পরও সে কেন বাইরে থেকে খাবার আনালো। ওরে বাবা, এই তো দেখি চোরের মায়ের বড় গলা। তুমি কি এখনো ভাবছো আমি কিছু বুঝিনি? তুর্য অবাক হয়ে বলল। আলো চুপ করে ধরা পড়া মুখ নিয়ে মন খারাপ করে বসে রইল। সে তো ভালো ভেবেই এটা করেছে। আনন্দের দিনে খারাপ খাবার খাইয়ে কারো মন খারাপ করাতে চায়নি। আজকের পার্টি পার হলে রান্নাটা শিখে নেবে। তারপর সবাইকে শুধু নিজের হাতের রান্না খাওয়াবার জন্যই একটা পার্টি দেবে। অথচ এভাবে ধরা পড়বে ভাবতেও পারেনি। তুর্য ওর মুখ দেখে বলল, রান্নাটা শিখে নিলেই তো পারো। এতদিন তো সময় পেলাম না। ঠিক আছে, এখন তো বাসার কোনো ঝামেলা নেই, এখন থেকে রোজ রান্না শিখবে। হুম। আচ্ছা চলো ছাদে যাই, বেশ কিছুদিন হলো যাওয়া হয় না। কাল বিকেলে গিয়ে একটা জিনিস দেখে অবাক হয়েছে, চলো তোমাকেও দেখাবো। ইচ্ছে করছে না এখন। আরে চলো তো। বলে তুর্য আলোর হাত ধরে টেনে ছাদে নিয়ে যায়। গিয়ে টর্চ জ্বালাতেই আলো বিস্ময়ে চিৎকার করে বলল, ডোন্ট ফরগেট মি। কবে ফুটলো ফুল? আজই ফুটেছে। আমি গতকাল এসে গেছি, কিন্তু তোমাকে বলতে ভুলে গেছি। এর ফুলের জন্য কবে থেকে অপেক্ষা করছে, আর তুমি বলতে ভুলে গেলে? কি করব বলো, আমাকে তুমি এত ব্যস্ত রাখো। আলো মুচকি এসে ফুলের ছবি তুলে তার উপর ডোন্ট ফরগেট মি লিখে
সেটা তুর্যর ফোনে সেন্ড করলো। তুর্য সেটা দেখে আলোকে জড়িয়ে ধরলো, কানের কাছে ফিসফিস করে শুধু বলল, নেভার।